অফ ভার্বসের, যেটা আমি বলে থাকি যে প্যাসিভ মুড, এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ। একদম প্রথমেই আমি সেটা বলতে চাই, প্যাসিভ মুডের যে ব্যাপারটা সেটা হচ্ছে অত্যন্ত গুরুত্বপূর্ণ বিভিন্ন কারণে, সেটা আমি ব্যাখ্যা করে দিচ্ছি তোমাদেরকে কেন। আর সবথেকে গুরুত্বপূর্ণ হচ্ছে প্যাসিভ মুডটা তোমরা অনেকে ধরতে পারো না, ঠিক আছে? সো আমরা এই প্যাসিভ মুডটা একটু বোঝার চেষ্টা করি। সো বেসিকলি প্রথম যে জিনিসটা দরকার সেটা হচ্ছে যে আসলে প্যাসিভ মুডে কিভাবে কোয়েশ্চেন্স গুলো আসতে পারে। প্রথম যে জিনিসটা প্রায় পরীক্ষায় চলে আসে সেটা হচ্ছে বি ভার্বের ক্ষেত্রে, অর্থাৎ আমরা জানি যে এম, ইজ, আর, ওয়াজ, ওয়্যার এগুলো হচ্ছে আমাদের কি বি ভার্ব, রাইট? তাহলে শুধুমাত্র বি যদি আমার একটা কোয়েশ্চেনে থাকে তাহলে এরপরে আমরা দুইটা জিনিস বসাতে পারি, বেসিকলি V3 অথবা অ্যাডজেক্টিভ। কারণ দেখো প্রথম ক্লাস ফার্স্ট পেপারে তোমরা যদি করে থাকো তাহলে তোমরা সবাই জানো, আমি বারবার বলেছি যে V3 অথবা VING এই দুইটা মোডে কে থাকতে পারে? এই দুইটা মোডে থাকতে পারে হচ্ছে অ্যাডজেক্টিভ গুলো, অ্যাডজেক্টিভ গুলো এই মোডে থাকতে পারে। তাহলে দেখো এখন অবশ্যই বি এর পরে আমরা যদি সঠিক উত্তর বের করতে চাই এইটাকেই ধরবো, কারণ আমরা তো অ্যাডজেক্টিভ চিন্তা করতেছি না, কারণ আমাদের টপিকটাই হচ্ছে রাইট ফর্মস অফ ভার্বস। তাহলে প্যাসিভ মুডে যখন তুমি এরকম বি পাবা এরপরে অবশ্যই ভার্বের কোন ফর্মটা বসবে? V3। তাহলে খুবই ইম্পর্টেন্ট প্রশ্ন প্রথমেই, যে ভাই এই যে রাইট ফর্মস অফ ভার্বস আপনি পড়াচ্ছেন এইখানে ভার্বের কোন ফর্মগুলো পরীক্ষায় উত্তর করতে হবে? অবশ্যই আমরা ভার্বের প্রেজেন্ট ফর্ম অথবা ভার্বের বেস ফর্ম যেটাকে আমরা বলতেছি আমরা বসাবো। এরপরে আমরা বসাবো হচ্ছে ভার্বের পাস্ট ফর্ম, তারপরে বসাবো পাস্ট পার্টিসিপল ফর্ম, তারপরে একটা খুবই গুরুত্বপূর্ণ ফর্ম যেটাকে আমরা ইনফিনিটিভ বলে থাকি এইটা বসাবো। দেন আমরা পাবো VING, এইটার দুইটা মোড আছে, আমার মনে হয় এই দুইটা একটু লিখে দেওয়া উচিত, তাই আমি একটু লিখে ফেলি। তাহলে এইটাকে আমরা বলতেছি ইনফিনিটিভ, এটা অবভিয়াসলি সবসময় উদ্দেশ্য বোঝাতে ব্যবহৃত হবে। কি বোঝাতে? উদ্দেশ্য। কি বোঝাতে? উদ্দেশ্য। আর VING তার দুইটা মোড আছে, একটা মোড কি? একটা মোড হচ্ছে তোমার জেরান্ড, যেটা নাউন রূপে কাজ করে বাক্যের শুরুতে বা শেষে অবজেক্ট হিসেবে, আর একটা হচ্ছে প্রেজেন্ট পার্টিসিপল। বলো বুঝতে পারছো? এর বাইরে কিন্তু আহার কোনো কিছু আসলে বসবে না। বুঝতে পারছো না বুঝো নাই? বলো এইগুলোর বাইরে ভার্বের আর কোনো ফর্ম বসবে না। এন্ড ইন্টারেস্টিংলি আমরা এগুলোকেই ঘুরে ফিরে কি করব? দেখব। ঠিক আছে, লেটস গো লিখেছো, দেখো তোমার লেখাতে একটু ভুল আছে, এই ভুলগুলো পরীক্ষায় তোমরা অ্যাকচুয়ালি করো। লেটস গোটাকে এইভাবে লেখো যাতে করে তুমি নিজেকে শুধরাতে পারো। আমাদের সবচেয়ে বড় প্রবলেমটা কি জানো? আমাদের সবচেয়ে বড় প্রবলেমটা হচ্ছে আমরা তাড়াহুড়া করি বেশি, আমরা নিজেদের অবস্থান সম্পর্কে সচেতন না যে কি করতে হবে বা কি করব। সো এই ব্যাপারগুলো একটু মাথায় রাখবা, ওকে? তুমি দেখো অলরেডি এখানে একটা ভুল করে ফেলেছো, কারণ তুমি অ্যাপোস্ট্রফি দাও না। এটা কিন্তু তোমার যেই পার্টিকুলার টপিকটা আছে পাংচুয়েশন, সেখানে কাজে লাগবে, ওকে? সো এই ভুলগুলা করিও না। তাহলে এইটুক তো আমরা মোটামুটি ক্লিয়ার যে আমাদেরকে এই জিনিসগুলো বোঝাতে হবে। তাহলে প্যাসিভ মোড যেটা আমরা বলতেছি বারবার, এইখানে এই জিনিসটাকে আমরা পাবো প্রথমত। দেন আমরা প্যাসিভ মোডটা কিভাবে বুঝবো? নরমালি কি বোঝায়? অ্যাক্টিভ আর প্যাসিভ দুইটা প্যাটার্ন আছে। অ্যাক্টিভ মানে হচ্ছে যেটা সরাসরি ঘটতেছে, ধরো আমি এই ক্লাসটা নিচ্ছি, তাহলে এটা কি ডিরেক্টলি আমি বলতেছি, অ্যাক্টিভলি আমি বলতেছি। আবার আমি যদি বলি আমার দ্বারা এই ক্লাসটা নেওয়া হচ্ছে, তাহলে অবশ্যই এই জিনিসটাকে আমরা কি করতেছি? প্যাসিভ ওয়েতে আমরা এটাকে ডিনোট করতেছি। সো এই ছোট ছোট জিনিসগুলো আমাদেরকে কি করতে হবে? একটু বুঝতে হবে, ওকে? তাহলে V3 বসে থাকে বি এর পর। এরকম আরেকটা জিনিস আছে যেটাকে বলা হয় পারফেক্ট পার্টিসিপল। এটা একটু মাথায় নাও প্লিজ। পারফেক্ট পার্টিসিপল হ্যাভিং প্লাস V3, এটাকে আমরা কি বলবো? এটাকে আমরা বলবো পারফেক্ট পার্টিসিপল। কি বলবো? পারফেক্ট পার্টিসিপল। তাহলে এখন চলো উদাহরণে যাই। আমরা মোডাল ভার্বের ক্ষেত্রে সবচেয়ে বেশি পরিমাণে এই বিইবি এর ব্যবহারটা দেখতে পাবো। মোডাল ভার্বের ক্ষেত্রে দেখো পরীক্ষায় প্রায়শই এই টাইপের কোয়েশ্চেন চলে আসে। কি চলে আসে? ধরো বলো এরকম আসলো যে ইট ক্যান বি ড্যাশ দ্যাট ডট ডট ডট। তাহলে তোমাকে
অবশ্যই রাইট ফর্মস অফ ভার্বস এর সবচেয়ে মজার জিনিসটা কি, সব থেকে মজার জিনিসটা হচ্ছে এখানে একটা অপশন দেওয়া থাকে। এটা কিন্তু ইন্টারেস্টিং। ক্লাস 9-10-এ তুমি যখন এসএসসি এক্সাম দিয়েছো তখন কিন্তু তোমার একদম ঠিক ব্র্যাকেটের পাশে কি ছিল না, এই অপশনটা দেওয়া ছিল না। সো এখন ব্র্যাকেটের পাশে অপশন মানে কি তুমি দেখো, বেসিকলি তুমি জানো যে এই ভার্বটার এই কয়টা ফর্ম আমার উত্তরে বসবে, ইদার সি V1 অথবা স V2 অথবা সিন V3। এখন অনেক ক্ষেত্রে প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সে সিইংটা বসে না। এটার কারণটা এখন আমরা বলতে যাব না যে একটা অ্যাকশনকে বোঝায় কিনা বা বোঝায় না কিনা, কারণ ওই ধরনের কথায় গেলে আমাদের ক্লাস অনেক লেন্দি হয়ে যাবে। জাস্ট মাথায় রাখবো সিটা কি হয় না, সাধারণত প্রেজেন্ট কন্টিনিউয়াসে বসে না। যেমন আমি কখনো বলবো না আই এম সিইং ক্রিকেট, খেয়াল করো, আই উইল নেভার সে, আমি কি বলবো না যে আই এম সিইং ক্রিকেট, আমি কখনো এটা বলবো না। হ্যাঁ, তাহলে কি বলবো আমি, আমাকে সেটা তো শেখাবেন অবশ্যই। আমি কি বলবো, আমি বলবো আই এম ওয়াচিং ক্রিকেট। কথাটা বুঝছো, মনে থাকবে, মনে থাকবে এই দুইটা জিনিস, এই দুইটা জিনিস মনে থাকবে। তাহলে দেখো এখানে যখন উত্তরটা আমি বলতে বসছি, তুমি অলরেডি তিনটা জানো, তার সাথে সাথে তুমি এটাও জানো, কি জানো, যে ধরো এটা বসতে পারে ক্ষেত্র বিশেষে। কিভাবে ক্ষেত্র বিশেষে সেটা আমি এখনই বলতেছি। আবার এটাও বসতে পারে টু সি। তাহলে ক্ষেত্র বিশেষটা হচ্ছে ধরো যা আমি দেখি তাই আমি বিশ্বাস করি, তাহলে সিইং ইজ বিলিভিং। এইখানে কিন্তু সিইংটা নাউনের মতো বিহেভ করতেছে, কার মতো, নাউনের মতো, তার মানে জেরান্ডের মতো। আমরা কিন্তু জানি জেরান্ডের কিন্তু অস্তিত্ব আছে। সো আমি জাস্ট বলছি যে কন্টিনিউয়াস টেন্সে অর্থাৎ এই জায়গায় সিইংটা বসবে না। তার কারণটা কি, কারণটা হচ্ছে এই ভার্বগুলো কন্টিনিউটিকে সমর্থন করে না, কন্টিনিউয়াস টেন্সে এগুলো ব্যবহৃত হয় না, সহজ কথা। তাহলে এখানে প্রশ্ন আসবে আমার কাছে, প্রশ্নটা হচ্ছে আমি প্রেজেন্ট পার্টিসিপলকে কিভাবে চিনবো। প্রেজেন্ট পার্টিসিপলের দুইটা টাইপ আছে, একটা হচ্ছে ভার্ব হিসেবে সকল কন্টিনিউয়াস টেন্সে, সকল কন্টিনিউয়াস টেন্সে ভার্ব হিসেবে বসে, সকল কন্টিনিউয়াস টেন্সে। আরেকটা হচ্ছে কি হিসেবে বসতে পারে, অ্যাডজেক্টিভ হিসেবে বসতে পারে সেন্টেন্সের মধ্যে। এই হচ্ছে ভিআইএনজি এর ব্যবহার। বলো এই পর্যন্ত বুঝতে পারছো? বলো আমাকে, আন্ডারস্টুড অর নট? ওকে, আন্ডারস্টুড অর নট? মিস্টার আবির উদ্দিন, আই ক্যান সি যে তুমি কি করতে চাচ্ছ। ওকে, সো আমি তোমাকে একটা কথা বলি, তোমার যদি ভালো না লাগে, তোমার এই ফিটা আমার জন্য কোনো ব্যাপার না, আলহামদুলিল্লাহ। ওকে, সো তুমি তোমার ফি নিয়ে তোমার বাসায় চলে যাও। আই ডোন্ট নিড স্টুডেন্টস লাইক ইউ টু কাম হেয়ার অ্যান্ড গিভ সাচ রিয়াকশন। তোমার সাথে সাথে কিন্তু আরো স্টুডেন্টস এখানে আছে and they are watching you closely. ওকে, তুমি যেই বিহেভিয়ারটা করছো এটা কিন্তু আমার চোখে আসছে, ইটস নট লাইক যে আমি দেখি নাই। সো বি কেয়ারফুল, ডোন্ট ডু সাচ থিংস। ওকে, তুমি কাইন্ডলি আমাকে মেসেজ দিও, আমি তোমাকে তোমার মানে হাদিয়াটা ফেরত দিয়ে দিতে চাই। আই ডোন্ট ওয়ান্ট ইউ টু বি ইন মাই জোন। ওকে, সো প্লিজ তুমি যদি ভালো ঘরের সন্তান হও, আমি বিলিভ করি অবশ্যই তুমি ভালো ঘরের সন্তান, ভালো ছেলে, তুমি কাইন্ডলি এই কাজটা করবা। আই ডোন্ট ওয়ান্ট ইউ ইন মাই পার্টিকুলার ব্যাচ, ইন মাই পার্সোনাল ব্যাচ। ওকে, এই জিনিসটা আমার প্রয়োজন নাই, তোমার তোমার মতো স্টুডেন্টের আমার দরকার নেই, আলহামদুলিল্লাহ। আই হ্যাভ সেভারাল স্টুডেন্টস। ঠিক আছে, এই পর্যন্ত বোঝা গেছে, এই পর্যন্ত বোঝা গেছে। ওকে, এই পর্যন্ত বোঝা গেছে কিনা একটু দ্রুত বলো। তাহলে এখানে উত্তরটা কি হবে, খুবই ইজিলি আমরা এখানে উত্তরটা পেয়ে যাব। এখানে উত্তরটা হবে সিন। এখানে উত্তরটা কি হবে, সিন হবে। ঠিক আছে, সিন V3 ডান। বুঝতে পারছো? মনে থাকবে জিনিসটা। তাহলে পরীক্ষায় কিন্তু এই ব্যাপারগুলো একটু খেয়াল রাখতে হবে। ওকে, একটু খেয়াল রাখতে হবে। তাহলে প্রশ্ন যদি এমন আসতো, প্রশ্ন যদি এমন আসতো, আই ওয়ান্ট ড্যাশ হিম, তখন উত্তর কি দিতা বলো? তখন উত্তর কি দিতা? এখানে অ্যাকশন বোঝাচ্ছে, আমি চাচ্ছি, এখানে হচ্ছে আমার কি ভার্বের প্রেজেন্ট ফর্ম। আমি কি করতে চাচ্ছি, আমি এই যে অবজেক্টটা তাকে দেখতে চাচ্ছি। তাহলে আমি একটু আগেই বললাম কিন্তু যেখানে তোমার অ্যাকশন আছে
যেখানে আলটিমেটলি কোন একটা উদ্দেশ্য বোঝাচ্ছে সেখানেই তুমি টু প্লাস ভার্বের বেস ফর্ম বসাতে পারবা। সো আলটিমেটলি দ্য অ্যান্সার উইল বি হোয়াট? আই ওয়ান্ট টু সি হিম। কি হবে অ্যান্সারটা? আমাদের অ্যান্সারটা হবে আই ওয়ান্ট টু সি হিম। মনে থাকবে? মনে থাকবে? ঠিক আছে সবাই। এই জিনিসগুলো কিন্তু খুবই সিম্পল। আমি আবারও বলতেছি তোমাদের জন্য, অনেকেই আমারে বলছো যে ভাইয়া মানে আপনি ডিরেক্টলি কোয়েশ্চেন সলভের সাথে সাথে আমাদেরকে এই জিনিসটা একটু দিয়েন। আমিও ভাবলাম যে হ্যাঁ ঠিক আছে দেওয়াই যায়, কারণ আলটিমেটলি যেহেতু আমরা সময় পাচ্ছি, ভালো সময় পাচ্ছি, তাহলে সেই ক্ষেত্রে এইটা আমরা অবশ্যই করতে পারবো তোমাদের জন্য, রাইট? ঠিক আছে, ডান। চলো তাহলে আমরা পরবর্তী জায়গায় মুভ অন করি। এখন আমরা দেখতেছিলাম কি? প্যাসিভ মুড। কি দেখতেছিলাম আমরা? প্যাসিভ মুড। এবং প্যাসিভ মুডের একটা খুবই কমন জায়গা, সেটা হচ্ছে কি, যদি আমার কি থাকে, যদি আমার এইটা থাকে তাহলে 100% V3 হবে। এখন প্রশ্ন হচ্ছে এই রকম, খেয়াল করো, প্রশ্ন হচ্ছে এই রকম, তোমার পরীক্ষায় ধরো এরকম একটা সেন্টেন্স আসলো, this place is beautiful, it can be dash for the nature lovers. এখন তোমরা আমাকে একটু উত্তর করে শোনাও বা দেখাও। অ্যাকচুয়ালি শোনাতে তো পারবে না, আমাকে একটু বলো কি হবে, বলো কি হবে উত্তরটা। এই সেন্টেন্সটা উত্তরটা কি হবে একটু দেখো, একটু দেখো। দিস প্লেস ইজ বিউটিফুল, ইট ক্যান বি ড্যাশ ফর দ্য নেচার লাভার্স। খুবই সূক্ষ্মভাবে একটা জিনিস বোঝার চেষ্টা করো, এটা পরীক্ষায় তোমাদের লাগবে। সেটা হচ্ছে এখানে দিস প্লেস আমরা বলতেছি, তার মানে কি এটা একটা বস্তু জিনিস, অবজেক্ট। এই জন্য আমরা এখানে কি বসাচ্ছি? এখানে আমরা ইট বসাচ্ছি। ইটকে আমরা কি বলে থাকি? ইমপার্সোনাল প্রোনাউন, যেটা কোনো পার্সনকে নির্দেশ করে না, ইমপার্সোনাল প্রোনাউন। এখন দেখো, এখন তুমি একটু দেখো, এই যে ইমপার্সোনাল প্রোনাউন আমরা বললাম, তাহলে এখন নরমালি আমরা কি শিখেছি? নরমালি আমরা শিখেছি যে এইটা থাকলে তো V3 বসবে, তাই না? V3 বসবে। তাহলে এখন এখানে কি দিবা? এক্সাইটেড দিবা? আমাকে বলো। ইট ক্যান বি এক্সাইটেড ফর দ্য নেচার লাভার্স। কারা কারা এক্সাইটেড দিবা আমাকে একটু বলো, কমেন্ট। একজন অলরেডি দিয়ে ফেলেছো এক্সাইটেড, ধ্রুব, ধ্রুব দিয়েছো। আচ্ছা, রাফসান বলতেছে না এক্সাইটিং হবে, রিমিও বলতেছে এক্সাইটিং হবে। তাহলে আমাকে কিন্তু এটা চিন্তায় ফেলে দিল, তাই না? তাহলে এই যে মানে আমরা বলি ইংরেজিটা খুব সহজ, রুলস গুলো পড়লেই হয়, আমরাই বলি, আমরা মেন্টর, তোমাদের টিচার বলো, যেটাই বলো। সো তোমাদেরকে আমরা এইটাই বলি যে একটা রুলস পড়ো, হয়ে গেছে। এখন এই রুলস পড়াইছি, তুমি তো আলটিমেটলি পরীক্ষার হলে যখন এক্সাইটেড দিবা, তোমার পরীক্ষার হলে যখন তোমার এই অ্যান্সারটা ভুল হবে, দেন এটা তো একটা প্রবলেম তৈরি করে ফেলবে তোমাকে। এম আই রাইট অর নট বলো? কথাটা কি বুঝাইতে পারতেছি? এটা তো প্রবলেম তৈরি করে ফেলবে, তাই না? সো প্রবলেম থেকে তো আমাদেরকে বাঁচতে হবে। তাহলে প্রবলেম থেকে বাঁচতে হলে বুঝতে হবে সিচুয়েশনটা কি। সিচুয়েশনটা হচ্ছে এইরকম, দেখো খুবই মনোযোগ দিয়ে দেখো, না হলে পরে ভুলে যাবা। ইন্টারেস্টিংলি এই যে ইটটা, এটা কাকে ডিনোট করতেছে? এই প্লেসটাকে ডিনোট করতেছে। আর প্লেসটা কেমন ছিল? বিউটিফুল ছিল। খুব ইম্পর্টেন্ট, এখানে ইজ, এই ইজ কিন্তু বি ভার্বের মধ্যে পড়ে, এবং বি ভার্ব গুলো সাধারণত লিঙ্কিং ভার্ব হতে পারে। কি হতে পারে? লিঙ্কিং ভার্ব হতে পারে। আর লিঙ্কিং ভার্বের পরে সাধারণত কি 100% অ্যাডজেক্টিভ হবে। হ্যাঁ, অ্যাডজেক্টিভকে প্রিমডিফাই করতে পারে অ্যাডভার্ব, সেটা আমি পড়াবো কালকের ক্লাসে যখন মডিফায়ার দেখাবো। তাহলে দেখো ইন্টারেস্টিংলি কতগুলো জিনিস বের হয়ে আসলো। প্রথম কথা হচ্ছে যে এই ইজটা একটা বি ভার্ব, এই বি ভার্ব গুলো লিঙ্কিং ভার্ব হতে পারে, লিঙ্কিং ভার্বের পরে অ্যাডজেক্টিভ হয়, অ্যাডজেক্টিভকে প্রিমডিফাই করতে পারে অ্যাডভার্ব, সেটা অনেক পরের কথা। তাহলে এখন নরমাল সিচুয়েশনে এটা হচ্ছে আমার ক্যান, এটা আমার মোডাল ভার্ব, এখানে বিটা আমার কি? এখানে বি ভার্বটা কি?
এই বি ভার্বকে নির্দেশ করতেছে। শুধু যে এম ইজ আর ওয়াজ ওয়্যার বি ভার্ব তা না, বি ই বি ইউ কিন্তু একটা বি ভার্ব। এই জিনিসটা আমি পরের পৃষ্ঠায় দেখাচ্ছি, মানে পরের ক্যানভাসে গিয়ে দেখাচ্ছি। তাহলে এই ক্ষেত্রে এখানে কিন্তু কি বসবে না, ভার্বের V3 বসবে না, বরঞ্চ এখানে বসবে হচ্ছে কি ভার্বের VING। খুব ইম্পর্টেন্ট জিনিস, আবারও বলতেছি, এই ক্ষেত্রে V3 বসবে না, এই ক্ষেত্রে বসবে VING। কারণ কি, কারণ ব্যক্তি মানুষের মুড বোঝাতে আমরা V3 বা মানে অ্যাডজেক্টিভটার V3 ফর্মটাকে ইউজ করে থাকি। একটু আগেই বলেছি অ্যাডজেক্টিভের দুইটা স্পেশাল ফর্ম আছে, একটা হচ্ছে ভার্বের V3 আর একটা হচ্ছে VING। তাহলে এই ক্ষেত্রে প্লেস হচ্ছে, কিন্তু আমি বারবার বলতেছি এটা একটা বস্তু, অবজেক্ট টাইপ জিনিস, তাই এর সাথে আমরা এক্সাইটেড বলবো না, এর সাথে আমরা কি বলবো, এক্সাইটিং। এবং এক্স্যাক্টলি এই কোয়েশ্চেনটাই পরীক্ষায় ঘুরে ফিরে এখন আসে এই টাইপের, এবং আমরা ভুল করে দিয়ে আসি। বলো তোমরা কি বুঝতে পারছো না বুঝো নাই, দ্রুত বলো। বলো যারা এক্সাইটেড দিলা, ধ্রুব এন্ড এভরিওয়ান যারা মাথায় এক্সাইটেড ভাবতেছিলা, তাহলে একটা মাত্র রুলস এর উপর চিন্তা করলে হবে না, কমন সেন্স ইউজ করতে হবে। এইটাকে আমি অলওয়েজ বলি যে গ্রামাটিক্যালে পার্টে ভালো করতে হলে কমন সেন্স থাকাটা জরুরি। যে স্টুডেন্টের কমন সেন্স যত ভালো, তার মানে অ্যান্সার করতেও তত ইজি হয়ে যাবে ব্যাপারগুলো। তাহলে দেখো একদম মানে সিম্পল একটা জিনিস দেখাই দিই, তোমার আর ভুল হবে না। সেটা হচ্ছে ধরো আমি বললাম, খেয়াল করো, দিস পার্টি ইজ বোরিং, I am feeling bored। ঠিক আছে, তাহলে দেখো দিস পার্টি এটা কি একটা বস্তুকে ডিনোট করতেছে, এখানে আই কি একটা ব্যক্তিকে বোঝাচ্ছে। তাহলে বস্তুগত জিনিসের সাথে কি বসতেছে, VING মুডটা বসতেছে, এবং ব্যক্তির সাথে যখন বসাচ্ছি তখন এই V3 মুডটা বসতেছে। এটা খুবই ইম্পর্টেন্ট কিন্তু, ঠিক আছে। তাহলে দেখো আরো সিম্পল একটা লাইন বলি, এই লাইনটাও পরীক্ষায় এসেছে। আমরা প্রায়ই বলি না যে আমরা বলি ইন্টারেস্টেড কিনা, তার মানে কি আই অ্যাম ড্যাশ টু পার্টিসিপেট। তাহলে আমরা কি বলবো, ইন্টারেস্টিং বলবো নাকি ইন্টারেস্টেড বলবো, বলো কি বলবো, কমেন্টে বলো আমরা কি বলবো। তাহলে আই অ্যাম ইন্টারেস্টিং নিশ্চয়ই বলবো না, কি বলবো, আই অ্যাম ইন্টারেস্টেড টু পার্টিসিপেট। ওকে, অন্যদিকে আমরা বলতে পারি দিস ইজ অ্যান ইন্টারেস্টিং প্লেস। সো এইভাবে হচ্ছে তোমার জিনিসগুলোকে ধরতে হবে। পারবা, পারবা সবাই, মনে থাকবে। তাহলে সিম্পল একটা জিনিস আমরা বলতেছি যে দ্য পার্টি ইজ বোরিং, তারপরে পার্টিটা অবশ্যই আলটিমেটলি কি, কোনটা কারেক্ট না ভাইয়া রাফসান, আই এম ইন্টারেস্টেড ইন পার্টিসিপেটিং, হ্যাঁ অবশ্যই। আমি ইন্টারেস্টেড এর সাথে যদি আমি অ্যাপ্রোপ্রিয়েট প্রিপজিশনের কথা বলতাম, অবভিয়াসলি রাফসান আমি বলতাম যে আই এম ইন্টারেস্টেড ইন দিস। ওকে, তা আমি আই এম ইন্টারেস্টেড টু পার্টিসিপেট দিয়ে আমি বুঝত একটা উদ্যোগকে বোঝাচ্ছি, বা আমি আলটিমেটলি একটা উদ্দেশ্যকে বোঝাচ্ছি। অবশ্যই ইনের পরে ভার্বের VING বসবে, আমি একটু পরে বলতেছি, এই জিনিসগুলো সহজ। তাহলে আই গেস এখানে আর সময় নষ্ট করে লাভ নাই, আমরা এখন ভাবি যে আর কি প্যাসিভ মোড আছে। ধরো আর প্যাসিভ মোড গুলো খুবই সিম্পল, এগুলো আসলে আমরা 1 মিনিটে এগুলো বুঝতে পারি, 1 মিনিটে আমরা কি করতে পারি, বুঝতে পারি। ধরো আমি বললাম যে হি ইজ প্লেইং ক্রিকেট, খুবই সিম্পল, হি ইজ প্লেইং ক্রিকেট। তাহলে এই ক্ষেত্রে আমার অবজেক্টটা হচ্ছে কি, ক্রিকেট। তাহলে আমি যখন এর উত্তরটা করব প্যাসিভ মোডে, আমি অবশ্যই অবজেক্টটাকে আগে লিখব। অবশ্যই আমরা অবজেক্টটাকে কি করব, অবজেক্টটাকে হচ্ছে আগে লিখব ক্রিকেট। যেহেতু ইজ প্লেইং আছে, ক্রিকেট সিঙ্গুলার, ইজ, তাহলে এক্সট্রা একটা কি আনতে হয়, বিং আনতে হয়। খুব মনোযোগ দিয়ে দেখো, বিং। তাহলে এখন আমাকে বলো তো এখানে কি বসাবো,
V3 না? কারণ আগে একটা কথা বলেছি, প্যাসিভ মুড মানেই হচ্ছে V3। মুড বলো যেটাই বলো, কোনো বইয়ে MOOD, কোনো বইয়ে MOD, গুগলে কোথাও MOD, কোথাও MOOD, হোয়াটএভার ইট ইজ, প্যাসিভ। আমাদের এটা মাথায় রাখতে হবে যে প্যাসিভের ক্ষেত্রে V3 মাস্ট। তার মানে কোন একটা সেন্টেন্সের প্যাসিভ ফর্ম যদি আমি বলি, এই যে আরো সহজ করে দিই, ফর্ম বলো, এইটা আরো ইজি হবে তোমাদের জন্য। তাহলে প্যাসিভ ফর্মে সবসময় V3 বসবে। তাহলে ডেফিনেটলি এখানে অ্যান্সারটা কি বসবে? এখানে অ্যান্সারটাই বসবে প্লেড। ঠিক আছে? পারবা না? তাহলে ক্রিকেট ইজ বিং প্লেড। খেয়াল করো, এখানেই পরীক্ষায় ফুল স্টপ দিয়ে দিবে। পরীক্ষায় সাধারণত এই যে প্রিপোজিশন প্লাস প্রোনাউনের যে অবজেক্টিভ ফর্মটা, এইটা পরীক্ষার হলে থাকে না। আবারও বলছি, তোমার পরীক্ষার হলে এত সহজ করে দিবে না, কারণ তোমাকে যদি প্রিপোজিশন প্লাস প্রোনাউনের যে অবজেক্টিভ ফর্ম দিয়ে দেয়, তাহলে তুমি সহজেই ধরতে পারবা। এই জন্য দেয় না, মনে করে স্টুডেন্টদেরকে একটু দেখি ওরা পারে কিনা উত্তর করতে। তাহলে আমরা আরো একটা জিনিস পেয়ে গেলাম, যেখানে বিং থাকলে কি হবে? V3 হবে। তাহলে চিন্তা করো তো এই সেন্টেন্সটা কি হতে পারে? কি হতে পারে একটু খেয়াল করো, আমরা একটু ট্রাই করি। ওকে, আমি বললাম the work has been dash আচ্ছা, বিফোর সানসেট না লিখলাম, এটা আমরা রাখলাম না, এটা আমরা এখানে রাখলাম না, বিফোর সানসেটটা এখানে রাখলাম না, যদিও বসানো যায়, আমি এইটুকুই রাখলাম। তাহলে এখন তোমরা কি করবা? তার মানে দেখো, অলরেডি আমরা একটা জিনিস বুঝতে পারলাম যে বি, এইটার পরে কি V3। আমরা দেখলাম যে বিং প্যাসিভ মুড হওয়ার কারণে কিন্তু এটার পরে V3। আমি একটু আগে একটা জিনিস বললাম যে হ্যাভিং পারফেক্ট পার্টিসিপল, এইটার পরেও কি বসে? V3 বসে। তাহলে তুমি তো আরেকটা জিনিস পেয়ে গেলা। আমরা ছোটবেলায় এগুলো পড়েছি, আমরা পড়েছি প্রেজেন্ট পারফেক্ট টেন্স, পাস্ট পারফেক্ট টেন্স, তাদের স্ট্রাকচারে গিয়ে এই এক্সট্রা একটা বিন চলে আসে এবং এর পরেও কি বসে? V3 বসে। তার মানে অ্যান্সারটা কি হবে? মোটা দাগে অ্যান্সারটা হবে দ্য ওয়ার্ক হ্যাজ বিন ফিনিশড। ঠিক আছে? দ্য ওয়ার্ক হ্যাজ বিন ফিনিশড। তার মানে তুমি এইটাও জুড়ে নাও যে বিন, এটার পরেও ভার্বের কি বসতে পারে? V3 বসতে পারে। এই সব কিছু হচ্ছে প্যাসিভ মুডের। বুঝতে পারছো না বুঝো নাই বলো? হ্যাঁ, ফিনিশড হবে, সিম্পল। প্রোনাউন ভুল লিখে ফেলছেন, ও আচ্ছা, হ্যাঁ, থ্যাংক ইউ ভেরি মাচ। এই যে থ্যাংক ইউ ভেরি মাচ, আমার ভুল হলে ধরাই দিবা, আই অ্যাপ্রিসিয়েট ইট। খেয়াল করি নাই, এখানে হি লিখেছিলাম। ধন্যবাদ রিমি, তোমার জন্য কেয়া কসমেটিক্স এর পক্ষ থেকে উপহার সামগ্রী থাকবে ইনশাআল্লাহ, ভুল ধরিয়ে দেওয়ার জন্য। ওকে, তাহলে হি হচ্ছে আমাদের সাবজেক্টিভ ফর্ম ছিল, এখানে কি বসবে? হিম বসবে। সেই ভুল কিন্তু তোমরা করবা না। আমি করছি ব্যাপার না, পরীক্ষার হলে তো বসে নাই, বাট তোমরা যদি পরীক্ষার হলে বসে করে ফেলো তাহলে কিন্তু মার্কস চলে যাবে। থ্যাংক ইউ ভেরি মাচ ভাইয়া। ওকে, ঠিক আছে। তাহলে এই জিনিসটা, এই কনসেপ্ট ক্লিয়ার তো? এই কনসেপ্টের সাথে তো কোনো আর কোনো প্রবলেম নাই, তাই না? তাহলে যদি আমি প্রশ্ন এরকম দেখি পরীক্ষার হলে যে হ্যাভিং ড্যাশ দেয়ার আই ফাউন্ড হিম, বলো উত্তর করতে পারবা? উত্তর করতে পারবা? আমারই কোনো রুলস না, জাস্ট হ্যাভিং আছে। ধরো তোমার বোর্ড এক্সামে এই পার্টিকুলার একটা টাইপের কোয়েশ্চেন আসছে, তুমি হ্যাঙ্গিং এর পরে কি করবা? তোমাকে মাথায় রাখতে হবে যে গো হচ্ছে ভার্বের প্রেজেন্ট ফর্ম, ওয়েন্ট হচ্ছে ভার্বের কি ফর্ম? পাস্ট ফর্ম, আর গন হচ্ছে ভার্বের কি ফর্ম? গন হচ্ছে ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম। তাহলে মোটামুটি এইটুক হইছে, উত্তর হবে হ্যাভিং গন দেয়ার। কি হবে উত্তর? হ্যাভিং গন দেয়ার। সিম্পল জিনিস, হ্যাঁ, সিম্পল জিনিস, কঠিন করার প্রয়োজন নাই। সিম্পল জিনিস মাথায় রাখতে হবে যে আমি যাই পড়তেছি এটা আহামরি কোনো পড়া না, একদমই সিম্পল। ঠিক আছে, সমস্যা নাই। ওকে, তাহলে এখন এইটা তো দেখলা যে হ্যাভিং গন দেয়ার। ওকে,
তাহলে এখন ইন্টারেস্টিংলি একটা শব্দ যেটা দিয়ে প্রচুর পরিমাণে পরীক্ষায় প্রশ্ন আসছে সেটা হচ্ছে while। while সম্পর্কে ছোট্ট একটা জিনিস যেটা আমাদেরকে অলওয়েজ মাথায় রাখতে হবে সেটা হচ্ছে while হচ্ছে যে কোনো কন্ডিশনেই কনজাংশন হয়ে থাকে। আবারও বলতেছি, while যে কোনো কন্ডিশনেই কনজাংশন হয়ে থাকে, এটার সাথে সংযুক্ত, তাই আমি পড়াই দিচ্ছি, তারপরে আমি বাকি প্যাসিভ মুড গুলো নিয়ে বলবো। তাহলে while কেন টেনে আনলাম, কারণ এই স্ট্রাকচারে একটা কোয়েশ্চেন প্রায় হয় পরীক্ষায় এবং বারবার হয়েছে, আমি একটু পরে দেখাবো। while dash cricket I got বলার দরকার নাই, I became injured। দেখো এই ধরনের সেন্টেন্স আসতে পারে, ওকে। অথবা এই টাইপেরও আসতে পারে যে while dash through the forest I met him। মাথায় রাখতে হবে কনজাংশনের কাজটা কি। প্রথম কথা, কনজাংশন হচ্ছে কি করে, জাংশন তৈরি করে কাদের মধ্যে, ক্লজের মধ্যে। ক্লজ মানে কি, বাক্যাংশ। আবার বলছি, ক্লজ ছাড়া তো সেন্টেন্স হবে না। প্রাইমারি ক্লজ যদি হয় বা মেইন ক্লজ হয় সেটা একটা সিম্পল সেন্টেন্স তৈরি করবে। আবার যদি প্রাইমারি ক্লজের সাথে ডিপেন্ডেন্ট ক্লজ থাকে তাহলে সেটা কমপ্লেক্স সেন্টেন্স তৈরি করবে। তাহলে ডিপেন্ডেন্ট ক্লজগুলো কখন তৈরি হয়, এই ধরনের সাবঅর্ডিনেট কনজাংশন গুলোর জন্য, এই ধরনের সাবঅর্ডিনেট কনজাংশন গুলোর জন্য। তাহলে সহজ কথা, while এর পরে যদি একটা গ্যাপ থাকে, ভাই তুমি চোখ কান খোলা রেখে ভিআইএনজি উত্তর করবা। তোমার এত কিছু বোঝার দরকার নাই, তোমার এত সবকিছু বোঝার দরকার নাই। তুমি while এর পরে যদি একটা গ্যাপ দেখো, একদম 100% শিওর তুমি ভিআইএনজি দেবা রাইট ফর্মস অফ ভার্বসে। আমি আবারও বলছি, রাইট ফর্মস অফ ভার্বসে যদি while এর পর কোনো গ্যাপ থাকে অ্যান্সার হবে ভিআইএনজি। আর যদি তুমি এই যে দেখো এখানে, তাহলে গো থেকে কি হয়ে যাবে, গো ইং। ঠিক আছে, তাহলে while playing cricket মানে কি, while I was playing cricket, এটাকে রেস্ট্রিক্টেড ক্লজ বলা হয়। এটা ভর্তি পরীক্ষার সময় আরো বিস্তারিত জানাবো, এখন এত বিস্তারিত জানালে মাথায় ধরবে না আমার মনে হয়। সবার কথা চিন্তা করে এত বিস্তারিত যাব না, জাস্ট যেটা পরীক্ষায় আসবে এখন বোর্ড এক্সামে দিতে হবে সেটাই জানবো। তাহলে while এর পরে ভিআইএনজি বসে, এইটা রেস্ট্রিক্টেড আকারে আছে, অর্থাৎ এখানে সাবজেক্ট কি, আইনা, সাবজেক্ট কি, আইনা। তার মানে আলটিমেটলি while I was playing cricket, while I was going through the forest। বুঝতে পারছো, বোঝা গেছে? ওকে, তাহলে এটা একটা ক্লাসিক এক্সাম্পল। কি ক্লাসিক এক্সাম্পল হচ্ছে এইরকম, এটা ভর্তি পরীক্ষায় বিসিএস সব জায়গায় আসছে। ডু নট মেক আ নয়েজ, এইটাকে আমি সাধারণত দিয়ে থাকি হচ্ছে কমপ্লেক্স কমপ্লিটিং সেন্টেন্স। তাহলে বোঝার চেষ্টা করো, আমাদের সবার একটা ধারণা, সবার একটা ভুল ধারণা, while মানে পাস্ট কন্টিনিউয়াস টেন্স। অনেকের একটা ভুল ধারণা যে while হচ্ছে সেন্টেন্সে থাকবে আর while থাকলে পাস্ট কন্টিনিউয়াস টেন্স হবে। এটা একটা রং ফিলোসফি আমাদের। তাহলে আমাদেরকে এই ফিলোসফি থেকে বের হয়ে আসতে হবে। while থাকলে সেন্টেন্সে কি হতে পারে, কন্টিনিউয়াস প্যাটার্ন হতে পারে, কন্টিনিউয়াস প্যাটার্ন হতে পারে। কন্টিনিউয়াস প্যাটার্নটা কি, কন্টিনিউয়াস প্যাটার্ন হচ্ছে খুবই সিম্পল, এম ইজ আর প্লাস ভিআইএনজি, ওয়াজ ওয়ার প্লাস ভিআইএনজি, অথবা উইল বা শ্যাল বি প্লাস ভিআইএনজি। আমাদেরকে এই তিনটা প্যাটার্ন মাথায় রাখতে হবে, অর্থাৎ while যুক্ত সেন্টেন্সে এই তিনটা প্যাটার্নই হতে পারে। এখন আমাকে আগে বুঝতে হবে যে কি হয়। এটা একটা খুবই সিম্পল রুল, সেটা হচ্ছে while যুক্ত অংশটায় যে ধরনের টেন্স হবে, while ব্যতীত অংশটাতেও সেম টেন্স হবে। কথাটা বুঝো নাই, তাই না?
আমি উদাহরণে ফেরত যাই তাহলে বুঝতে পারবা। দেখো তো আমি বলেছিলাম কি, while I was playing cricket, যদি এটা রেস্ট্রিকটিভ না হয়, মানে ফুল ক্লজটা আমি বলি, ফুল ডিপেন্ডেন্ট ক্লজটা আমি বলি, কারণ why হচ্ছে একটা কনজাংশন, সাবঅর্ডিনেট কনজাংশন। তাহলে এখানে কেন I was playing cricket বললাম? I am playing cricket বলতে পারতাম না? আমাকে বলো তো। while I will be playing cricket বলতে পারতাম না? কেন বলি নাই? তার কারণ হচ্ছে became, became হচ্ছে ভার্বের V2। এখানেও কি আছে? মেট, মেট হচ্ছে ভার্বের V2। তার মানে আমি যখন দেখেছি যে আমার মেইন ক্লজে, মানে আমার প্রাইমারি ক্লজে কি আছে? ভার্বের পাস্ট ফর্ম আছে, তাই আমি এখানে কি করেছি? আমি এখানে পাস্ট কন্টিনিউয়াস লিখেছি। এখন আমার প্রশ্ন হচ্ছে, এখানে তো কি আছে? ডু নট মেক এ নয়েজ। বুঝতে হবে এইটা কিন্তু একটা ইম্পারেটিভ সেন্টেন্স। কি সেন্টেন্স? ইম্পারেটিভ। আর ইম্পারেটিভ সেন্টেন্স গুলো সাধারণত প্রেজেন্ট টেন্সকে নির্দেশ করে, প্রেজেন্ট কন্ডিশনকে নির্দেশ করে। তাহলে ডু নট মেক এ নয়েজ, ইটস কাইন্ড অফ হোয়াট? ইটস কাইন্ড অফ কেউ তোমাকে নিষেধ করতেছে, ফরবিড করতেছে, এই শব্দ করবা না। কেন? তোমার বাবা হয়তো ঘুমাচ্ছে। তাহলে তোমার অ্যান্সারটা কি হতে পারে? while your father। এখানেই সবচেয়ে ইন্টারেস্টিং জিনিস, বেশিরভাগ স্টুডেন্ট এই ফিলোসফির কারণে অ্যান্সার লিখে দেয় was sleeping। তোমরা আমাকে বলো তো কমেন্টে, এটা কি কারেক্ট হবে? আমি যদি এখানে was লিখি কারেক্ট হবে? কখনোই হবে না। তাহলে আমার এখানে কি লিখতে হবে? তাহলে পরে আমাকে এখানে লিখতে হবে হচ্ছে is sleeping। বলো, বুঝতে পারছো? ওকে, হ্যাঁ হ্যাঁ, while I am studying এটাও তুমি লিখতে পারো। ভেরি গুড মিস্টার আবির, সুন্দর লিখেছো, ভেরি গুড। while I am studying, খুব সুন্দর, মাশাআল্লাহ, ভেরি গুড। হ্যাঁ, তুমি কিন্তু এখানে ওই যে ও যেটা বললো while I am studying লিখতে পারো, একদম নিজের কথা, যে while I am studying, কিন্তু was বলা যাবে না। তাহলে ভাই এগুলা কঠিন কিছু না, আমরা এগুলাতে আটকে যাই, সেটা কমপ্লিটিং সেন্টেন্স হোক, সেটা রাইট ফর্মস অফ ভার্বস হোক। তাহলে while নিয়ে আর কোনো ঝামেলা থাকার কথা না। এইখানে একটা কনসেপ্ট বলতে ভুলে গেছিলাম, কনসেপ্টটা হচ্ছে বিকামের V2 হচ্ছে বিকেম, এবং বিকাম হচ্ছে একটা লিঙ্কিং ভার্ব। লিঙ্কিং ভার্ব ভার্বের যেই ফর্মেই থাকুক না কেন, বিকাম থাকুক, বিকেম থাকুক, সেটা যাই হোক না কেন, তাদের পরে সবসময় কি বসবে? একটা কন্ডিশন বসবে, যেটা হচ্ছে কি? অ্যাডজেক্টিভ। মনে থাকবে? মনে থাকবে সবার? ওকে, ক্লিয়ার? ওকে, ক্লিয়ার হইলে ভালো, ক্লিয়ার হলে ভালো। তাহলে এখন প্রশ্ন থাকে, তোমাদের প্রশ্ন থাকে, তাই না? প্রশ্ন থাকে, কি প্রশ্ন থাকে? প্রশ্ন থাকে হচ্ছে ভাইয়া, তাহলে বাকি প্যাসিভ গুলোর ঘটনাটা কি? বাকি প্যাসিভ গুলোর কাহিনীটা কি? চলো বাকি প্যাসিভ গুলোর কাহিনীটা একটু বোঝার চেষ্টা করি। দেখো আমি বললাম যে ইট ওয়াজ ড্যাশ, it was dash long before। এই সেন্টেন্সটা ইজি আবার একটু ক্রিটিক্যাল। কেন? কেন এই সেন্টেন্সটা ইজি আবার একটু ক্রিটিক্যাল কেন? তার কারণ হচ্ছে তার ইন্ডিকেটর গুলো। একটা ইন্ডিকেটর হচ্ছে ওয়াজ, ওয়াজ হচ্ছে V2। আমি একটু আগে বলছিলাম যে আমি চার্টটা দেখাবো। তো বি ভার্বের চার্টটা ছোটবেলা থেকে পড়ে আসছি ভাই, খুবই সিম্পল। এখানে V1 ধরো, এখানে V2 ধরো, এখানে V3 ধরো। তাহলে তোমার কি কি আছে? B1 এর ভিতরে এইটা আছে, এটা নিজেই V1 এ পড়ে যায়, am is are। তারপর হচ্ছে তোমার V2 তে কি পড়ে? was, where। আর তোমার V3 তে কি পড়ে? V3 তে পড়ে হচ্ছে been। এই জিনিসটা কিন্তু আমাদের মাথায় অলওয়েজ আছে, তাই না? তাহলে ইট ওয়াজ ড্যাশ লং বিফোর, খুবই সিম্পল। উত্তর কি হবে আমরা কিন্তু জানি। আমি আগেই বলছি উত্তরগুলো বের করা দুনিয়া সব থেকে ইজি রাইট ফর্মস অফ ভার্বসে। কারণ তুমি অপু দীপু, ওই যে কি জানি বলো তোমরা, অপু দীপু করতে করতে তুমি এখান থেকে উত্তর বের করতে পারবা। এইখান থেকে উত্তর বের করাটা দুনিয়ার সব থেকে ইজি কাজ ভাই, সব থেকে ইজি কাজ। দেখো অপশন অনেকগুলো, বাট বুঝতে হয়। এখন ওয়াজ থাকলে আমরা মনে করি সেখানে কন্টিনিউয়াস টেন্স হবে, এটা একটা ভুল ধারণা। কন্টিনিউয়াস টেন্স এখানে হবে না। তাহলে কন্টিনিউয়াস টেন্স যেহেতু হবে না, 100% ডুইং হবে না, এখানে কোনো উদ্দেশ্য বোঝাচ্ছে না।
তাই এটা হবে না। তার কারণ কি? তার কারণ হচ্ছে ওয়াজ এখানে একা বসতে পারবে না, এটা অক্সিলারি ভার্ব। ওয়াজের একটা মেইন ভার্ব দরকার, কারণ আমরা জানি শুধু অক্সিলারি ভার্ব কখনোই সেন্টেন্স মেক করতে পারে না। ইদার অক্সিলারি ভার্ব গুলো মেইন ভার্বে পরিণত হবে, যেমন আই এম এ বয়, ইউ আর এ গার্ল। এখানে সেন্টেন্সে এম আর আর কিন্তু মেইন ভার্ব হয়, অক্সিলারি ভার্ব হয় না। তাহলে অক্সিলারি ভার্ব গুলোর নিজে নিজে সেন্টেন্স ক্রিয়েট করার কোনো পাওয়ার নেই। তাহলে অবভিয়াসলি তাদের জন্য ভাই কি লাগবো? তাদের জন্য লাগবে হচ্ছে মেইন ভার্ব। তাহলে মেইন ভার্ব তখন কি করবা? ইট ওয়াজ ডু নিবা, ডু তো হবে না। ডাজ নিবা, এটা হচ্ছে কি, যদি হি সি থাকতো মানে ভার্বের প্রেজেন্ট ফর্ম, তখন এস বাই এস যুক্ত হয় থার্ড পারসন সিঙ্গুলার নাম্বারের সাথে, হবে না। বাকি রইল কি? ডিড বা ডান। এখন ডিড হতো কখন? ডিড হইতো তখন যখন আমি ঘটনাটা বুঝাইতাম কি অ্যাক্টিভে, অ্যাক্টিভে যদি বুঝাইতাম। অর্থাৎ সেন্টেন্সটা যদি আমি এইভাবে লিখতাম, কি লিখতাম? সেন্টেন্সটা যদি আমি এইভাবে লিখতাম যে আই ডিড ইট লং বিফোর, তখন দেখো আমি স্ট্রেট ফরওয়ার্ড কথা বলতেছি, তাহলে এই ডিড হচ্ছে কি ভার্বের V2। তাহলে এইটাকে যখন আমি এই যে সাবজেক্ট বানাচ্ছি, আমি যখন এইটাকে কি করতেছি সাবজেক্ট বানাচ্ছি, তখন এইটার পরে এই যে ওয়াজ চলে আসতেছে এইটার কারণে, তাহলে ইট ওয়াজ ডান। এখানে শুধুমাত্র বাই মি, এবার ঠিক করে লিখছি কিন্তু, এবার কিন্তু ভুল করি নাই। তাহলে ইট ওয়াজ ডান বাই মি, এই বাই মি জিনিসটা কিন্তু পরীক্ষায় থাকবে না, সো তোমাকে বের করে নিতে হবে। তাহলে ইট ওয়াজ ডান লং বিফোর। তাহলে এই ক্ষেত্রে একটা জিনিস আমরা বারবার বলি যে টেন্স মার্কার খুব ভালো করে বুঝতে হবে। টেন্স মার্কার যে স্টুডেন্টসরা ভালো করে বুঝেছে তারা পরীক্ষায় ভালো করেছে। যে স্টুডেন্টসরা টেন্স মার্কার ধরতে পারেনি তাদের জন্য তুলনামূলক কঠিন হয়েছে পরীক্ষায় ভালো করা। তাহলে চলো একটু টেন্স মার্কার সম্পর্কে ধারণা নেই। এই পর্যন্ত কি সবাই ক্লিয়ার আছো? এই পর্যন্ত কারো কোনো কোয়েশ্চেন্স আছে? কারো কোনো কোয়েশ্চেন্স থাকলে আমাকে বলতে পারো, বা শুধু একটা কোয়েশ্চেন থাকলে সেটাও বলতে পারো। এই পর্যন্ত ক্লিয়ার আছো কিনা আমাকে বলো, এই পর্যন্ত ক্লিয়ার আছো কিনা বলো। তাহলে প্যাসিভ মুড আমাদেরকে কি প্রবলেমে ফেলবে? আই হোপ আমাদেরকে প্রবলেমে ফেলতে হবে না। অবশ্যই সেন্স আমাদের জন্য জরুরি। আমরা একটু পরে যখন বোর্ড কোয়েশ্চেন সলভ করব, কলেজের কোয়েশ্চেন সলভ করব, তখন আরো ইজিলি বুঝতে পারবো ইনশাআল্লাহ। ঠিক আছে, কোয়েশ্চেন নাই, সময় নষ্ট করব না। তাহলে আসো, এখন প্রশ্ন হচ্ছে এই যে আমরা বলতেছি টেন্স মার্কার, তাই না? টেন্স মার্কারের ব্যাপারটা কি? টেন্স মার্কাররা হচ্ছে ইন্ডিকেটর। টেন্স মার্কাররা কি? টেন্স মার্কাররা হচ্ছে ইন্ডিকেটর। আচ্ছা, এই ইন্ডিকেটরটা আবার কি ভাই? এই ইন্ডিকেটরটা হচ্ছে ইন্ডিকেট করে, কি করে? ইঙ্গিত দেয়, কি বসবে কি বসবে না, ইঙ্গিত দেয়। তাহলে ধরো আমি একটা সেন্টেন্স লিখলাম, আই হোপ তোমরা দেখতে পাচ্ছ, রিসেন্টলি I dash my এটা তুমি লিখলা। আবার ধরো তুমি লিখলা once there dash a king। আবার তুমি কি লিখলা? আবার তুমি লিখলা he often dash to market। in order to dash books। এই তিনটা সেন্টেন্সে উত্তর যখন আমি বের করব, আমি কিভাবে চিন্তা করব অ্যাজ এ স্টুডেন্ট? আমার কোথায় তাকাতে হবে কেউ বলতে পারবা? উত্তর সবাই দিচ্ছ, এটা খুব ভালো জিনিস, উত্তর দিতে পারাটা খুব ভালো জিনিস। আই অলওয়েজ সাপোর্ট দিস, যে হ্যাঁ তুমি উত্তর দিচ্ছ, কারণ উত্তর দিতে পারলে এটা আমাদের জন্য বেটার। কিন্তু মানে বিফোর গোয়িং ইনটু দ্যাট, টেন্স মার্কার, ইন্ডিকেটর,
তার মানে কি ওয়ার্ড অথবা ফ্রেজ। তাহলে দেখো এই তিনটা বাক্যে এই তিনটা শব্দ রিসেন্টলি, ওয়ান্স, অফেন, খেয়াল করো এই তিনটা জিনিস, রিসেন্টলি, ওয়ান্স, অফেন, এই তিনটা জিনিস আছে, তাই না? এখন আমাকে যদি বলে যে আমি রিসেন্টলির পরে কি বসাবো, আমাকে বুঝতে হবে কিছু শব্দ আছে রিসেন্টলির মতো, রিসেন্টলি, জাস্ট, জাস্ট নাও, ঠিক আছে? হ্যাঁ, এই শব্দগুলো যদি থাকে তাহলে সেটা কি হয়? প্রেজেন্ট পারফেক্ট টেন্স হয়। তাহলে আই আছে, প্রেজেন্ট পারফেক্ট টেন্সের স্ট্রাকচার কি? ইদার আমার হ্যাভ বসবে, অর আমার হ্যাজ বসবে অক্সিলারি ভার্ব হিসেবে, মেইন ভার্ব হিসেবে ভার্বের পাস্ট পার্টিসিপল বসবে। তাহলে রিসেন্টলি আই হ্যাভ ফিনিশড, আই হ্যাভ ফিনিশড। ওকে, আচ্ছা। ওয়ান্স দেয়ার, এই ওয়ান্স যদি থাকে আমাকে মনে রাখতে হবে কিছু শব্দ আছে, আমি সব লিখতেছি না, আমি জাস্ট কয়েকটা বলতেছি আর কি, এগুলো তোমাদের বইয়ে আছে। ইয়েস্টারডে, ওয়ান্স আপন এ টাইম, একটু আগে যে লং বিফোর, এই ওয়ার্ড বা ফ্রেজ এগুলো যদি থাকে তাহলে অবভিয়াসলি আমাদের কি হবে? V2 হবে। কি হবে? V2। তাহলে অ্যান্সারটা কি হয়ে যায়? লিভড হয়ে যায়। কিন্তু যদি কোয়েশ্চেনে, আচ্ছা অনেক বেশি একই কালার হয়ে যাচ্ছে, সরি, এখানে লাস্ট ডে, লাস্ট উইক এগুলো অ্যাড করতে পারো। অফেন অথবা অলওয়েজ অথবা এভরিডে এই টাইপের যখন থাকে তখন ভার্বের কি হয়? প্রেজেন্ট ফর্ম হয়। তাহলে হি অফেন গোস টু দ্য মার্কেট। আর এটাই আমরা জানি যে থার্ড পারসন সিঙ্গুলার নাম্বারের পরে, কি বলছে? থার্ড পারসন সিঙ্গুলার নাম্বারের পরে অথবা প্রপার নাউনের পরে ভার্বের প্রেজেন্ট ফর্ম যদি বসে তার সাথে এস বাই এস যুক্ত হয়। এই সবাই মনোযোগ দিয়ে শোনো, এই ছোট্ট জিনিসটা তোমরা ভুল করো। সহজ জিনিস, ছোটবেলা থেকে পড়ে আসছো, সেই যখন থেকে ইংরেজি প্রথম পড়ো একদম ক্লাস 1-2 এ, সে তখন থেকে যে সিঙ্গুলার নাম্বার পড়ছো তোমরা, যে হি, শি, এগুলো হচ্ছে সিঙ্গুলার নাম্বার। এদেরকে আমরা পার্সনের ক্ষেত্রে থার্ড পার্সনে ক্যাটাগরাইজ করে থাকি। তাহলে থার্ড পার্সন সিঙ্গুলার নাম্বারের পরে ভার্বের প্রেজেন্ট ফর্ম বসে, কিন্তু সেটার সাথে এস বা ইএস যুক্ত হয়। এটা কিন্তু শুধুমাত্র এই থার্ড পার্সন সিঙ্গুলার নাম্বার না, সকল প্রপার নাউনের ক্ষেত্রেও প্রযোজ্য। তোমার আমার যে ইন্ডিভিজুয়াল নাম আছে বা কোনো প্লেসের নাম বা কোনো যে কোনো কিছুর নাম যখন ইন্ডিভিজুয়ালি ব্যবহৃত হয় সেটাকে আমরা প্রপার নাউন বলি। তাহলে প্রপার নাউনের পরেও কিন্তু এই একই জিনিস হবে, ঠিক আছে? তাহলে হি অফেন গোজ টু দ্য মার্কেট ইন অর্ডার টু। তাহলে ইন অর্ডার টু এর পরে সবার এই ভুলটা হয়, ইন অর্ডার টু এর পরে ভার্বের বেস ফর্ম বসে ভাই। তাহলে অ্যান্সার হবে কি? বাই। তোমরা অনেকে, আমি জানি না কেন, আমি জানি না তোমরা কোন বই দেখেছো, কোন বইয়ের রেফারেন্স নিয়ে বলো, তোমাদের ভিতরে একটা টেন্ডেন্সি দেখেছি ইন অর্ডার টু এর পরে ভার্বের প্রেজেন্ট কন্টিনিউয়াস ফর্ম, সরি প্রেজেন্ট পার্টিসিপল ফর্ম বসাতে, কন্টিনিউয়াস বলে ফেললাম। তাহলে প্রেজেন্ট পার্টিসিপল ফর্ম কিন্তু বসবে না ইন অর্ডার টু এর পরে, মনে থাকবে, এটা কিন্তু পরীক্ষায় আসে। ওকে, সো এটা কেয়ারফুল থাকতে হবে। ওকে, ভেরি গুড। তাহলে আমি একটু দেখি, ভাইয়া রিসেন্টলি এর পর গ্যাপে হ্যাভ ফিনিশড অর ফিনিশড হতে পারে না। আমি তো বললামই যে হ্যাভ ফিনিশডই হবে, নট ফিনিশড। মনে রাখতে হবে রিসেন্টলি শব্দটা, এটা কিন্তু পরীক্ষায় আসছে। এই দেখো রিসেন্টলি দিয়ে পরীক্ষায় যে কোয়েশ্চেনটা আসছিল, আমি যদি ভুল না করি এরকম কিছু আসছিল যে রিসেন্টলি রোড accidents dash in our country, এই টাইপের কিছু ছিল। হুবহু সেন্টেন্সটা নাও হতে পারে, সেই ক্ষেত্রে সরি, বাট কনসেপ্টটা প্রায় একই রকম ছিল। তাহলে এই রিসেন্টলি শব্দটা আমি যখন দেখব তখন আমি বুঝবো যে আমার এখানে কি বসবে? প্রেজেন্ট পারফেক্ট বসবে। কেন? কারণ রিসেন্টলি থাকা মানেই ওই সেন্টেন্সটায় প্রেজেন্ট পারফেক্ট হবে, রিসেন্টলি, জাস্ট নাও, জাস্ট, ঠিক আছে? তাহলে
রিসেন্টলির পরে রোড অ্যাক্সিডেন্টস, এটা হচ্ছে আমার সাবজেক্ট, এটা প্লুরাল, এটা কি, এটা প্লুরাল। তাহলে আমরা জানি প্লুরালের সাথে হ্যাভ বসে, সিঙ্গুলারের সাথে হ্যাজ বসে। তাহলে এইটার অ্যান্সারও যদি আমি দিতে চাই, আমি জাস্ট অ্যান্সারটা কি দিব, আমি জাস্ট অ্যান্সারটা দিব রোড অ্যাক্সিডেন্টস হ্যাভ রাইজেন। কি হবে অ্যান্সারটা? রাইজেন। কারণ আমি অলরেডি জানি রাইজ যদি আমার ভার্বের V1 হয়, রোজ হচ্ছে ভার্বের V2 এবং রাইজেন হচ্ছে ভার্বের V3। বলো, বুঝতে পারছো? হ্যাভ রাইজড বলে কিছু নাই, ধ্রুব। এই যে দেখো ধ্রুব, তুমি ভার্বের ফর্মগুলো একটু ভালো করে পড়বা ভাইয়া। ধ্রুব, তুমি একটু ভার্বের ফর্মগুলো একটু ভালো করে পড়বা। রাইজড বলে কিছু নেই ভাইয়া, রাইজ রোজ রাইজেন হবে, রাইজ রোজ রাইজেন হবে। আচ্ছা, আবির উদ্দিন বলেছো হি ডিডন্ট হ্যাভ টু ডু দিস, হি ডিডন্ট হ্যাজ টু ডু দিস, কোনটা সঠিক? ভেরি গুড কোয়েশ্চেন। ওর কোয়েশ্চেন থেকে একটা উত্তর দিয়ে দেই তোমাদেরকে। সবসময় একটা কথা আমি তোমাদেরকে বলেছি যে ডু, ডাজ, ডিড, এই যে তিনটা ফর্ম আছে, এদের পরে সবসময় ভার্বের কোন ফর্ম বসে? এদের পরে সবসময় ভার্বের বেস ফর্ম বসে। মাথায় রাখো কি বলছি। এই ধ্রুব, বানান ঠিক করো, কমেন্টে বানানটা ঠিক করে লেখো। হ্যাভ রাইজেন হবে, রাইজড হবে না, বোকা ছেলে। তাহলে ডু, ডাজ, ডিড এর পরে ভার্বের বেস ফর্ম হয়। যারা আমার একাডেমিক ব্যাচে ছিল তারা জানো, এগুলো আমি তোমাদেরকে বারংবার পড়াইছি, বহুবার দেখাইছি। তার মানে ব্যাখ্যাটা কি? ব্যাখ্যাটা হচ্ছে যে ডু, ডাজ, ডিড যেই প্রকার সেন্টেন্সেই থাকুক না কেন, অ্যাসার্টিভ, ইন্টারোগেটিভ, যেই মুডেই থাকুক না কেন, তারপরে সবসময় বেস ফর্ম বসবে। এখন প্রশ্ন তোমার কাছে যে হ্যাভ আর হ্যাজ এর ভিতরে কোনটা বেস ফর্ম? মনে রাখতে হবে, এইটাও খুবই ইম্পর্টেন্ট। হ্যাভ আর হ্যাজ এর ভিতরে কোনটা বেস ফর্ম? যেই জিনিসটা থার্ড পারসন সিঙ্গুলার নাম্বারের সাথে অ্যাপ্লিকেবল হয়, গ্রহণযোগ্য হয়, সেটা কখনো বেস ফর্ম হয় না। মনে থাকবে তো? তাহলে বেস ফর্মটা সবসময় প্লুরাল হয়, অর্থাৎ যেই ভার্বের সাথে যখনই আমরা এই ধরনের থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার বা প্রপার নাউনের ব্যবহার দেখব, অথবা এস বা ইএস যুক্ত হতে দেখব, আরো সহজ করে বললে এস বা ইএস যুক্ত হতে দেখব, সেগুলো কখনোই ভার্বের বেস ফর্ম হবে না। তাহলে অবভিয়াসলি অ্যান্সারটা হবে কি? হি ডিডন্ট হ্যাভ টু ডু দিস। তাহলে তোমার কারেক্ট অ্যান্সারটা কি? আমরা লিখি, কারেক্ট অ্যান্সারটা হচ্ছে হি, এই যে আমার ডিড, এই যে আমার নট হচ্ছে আমার অ্যাডভার্ব, হি ডিডন্ট, এই যে আমার মেইন ভার্ব, হ্যাভ টু ডু দিস। মনে থাকবে? মনে থাকবে? ক্লিয়ার কিনা বলো, দ্রুত বলো। আন্ডারস্টুড অর নট? সিম্পল জিনিস, হ্যাঁ, ইকুয়েশন ইজ ভেরি সিম্পল। তোমাকে পড়তে হবে, তোমাকে বেশি বেশি পড়তে হবে, দ্যাটস দ্য থিং, আর কিছু না। তোমাকে পড়তে হবে, তোমাকে বেশি বেশি পড়তে হবে, সবার থেকে বেশি পরিশ্রম করতে হবে। যারা সবচেয়ে বেশি পরিশ্রম করবা তারাই আলটিমেটলি হয়ে যাবে, ভালো করতে পারবা। ঠিক আছে? ওকে, বলো, কনফিউশন ক্লিয়ার হইতেছে সবার? কনফিউশন ক্লিয়ার হচ্ছে? কনফিউশন ক্লিয়ার হচ্ছে? তাহলে যেই কনফিউশনটায় ছিলাম ওই কনফিউশনটা আবার ফেরত যাই। অর্থাৎ আমি তোমাদেরকে বলেছিলাম ইন অর্ডার টু, ও বাই দা ওয়ে টেন্স মার্কার এই তিনটাই, বাই দা ওয়ে টেন্স মার্কার এই তিনটাই, মানে প্রেজেন্ট পারফেক্টের ক্ষেত্রে, পাস্ট ইনডিফিনিটের ক্ষেত্রে এন্ড প্রেজেন্ট ইনডিফিনিটের ক্ষেত্রে। এর বাইরে আজ পর্যন্ত টেন্স মার্কারের ভূমিকা নিয়ে কোয়েশ্চেন আসেনি, একদম বোল্ডলি বলে দিলাম, তুমি খুঁজে বের করে আনতে পারো। ঠিক আছে? এই তিনটা টেন্সের বাইরে টেন্স মার্কার দিয়ে তেমন কোনো কোয়েশ্চেন আসেনি। এখন তুমি বলতে পারো ভাইয়া আমার তো পাস্ট পারফেক্ট টেন্সের ব্যবহার বিফোর, আফটার, আমার তো সিন্সের ব্যবহার লাগবে, প্রেজেন্ট পারফেক্টই আছে, সেগুলো ডিফারেন্ট ইস্যু, সেগুলোর সাথে টেন্স মার্কারের কোনো ব্যাপার নেই। হ্যাঁ, তুমি বলতে পারো ভাইয়া টেন্স মার্কার কে আর নাই, উল্টা পাল্টা বলতেছেন, কি পড়াচ্ছেন? হ্যাঁ, আমরা জানি না নাও থাকলে প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স হয়, টুমোরো থাকলে প্রেজেন্ট ফিউচার কন্টিনিউয়াস টেন্স হয় বা ফিউচার ইনডিফিনিট হয়। আপনি কি বলতেছেন ভাইয়া? এগুলো পরীক্ষায় খুবই কম আসে, আসে না বললেই চলে।
তুমি ধরেও পাইবা না কোয়েশ্চেনে। সো যে তিনটা বলছি এই তিনটাই মাথায় রাখো, আর বাকিগুলো তো তুমি জানোই, সেটা টুমোরো আসলে ফিউচার ইনডিফিনিট হোক আর ফিউচার কন্টিনিউয়াস হোক, আর তোমার ওই যে কি নাও থাকলে ইট ইজ রেইনিং হেভিলি নাও, ঠিক আছে, ওটা পারবা তোমরা। ঠিক আছে, তাহলে ইন অর্ডার টু এরপরে ভার্বের বেস ফর্ম থাকে উইথ এ ভিউ টু, এদের পরে ভার্বের ভিআইএনজি হয়। ঘটনাটা কি একটু বোঝার চেষ্টা করো। ঘটনাটার মূলে হচ্ছে এই জিনিসটা, মিস্টার প্রিপোজিশন। মিস্টার প্রিপোজিশনের মূল উদ্দেশ্য হচ্ছে নাউন বা প্রোনাউনের সাথে বসা অথবা নাউন ফ্রেজের সাথে বসা। এখন মিস্টার প্রিপোজিশন কখনোই তারপরে ভার্ব নেয় না, তবুও ভার্ব জোর করে তাকে জেরান ফর্মটা ধরায় দেয় যে তুই জেরান ফর্ম নিবি, তোর নিতেই হবে। আচ্ছা, তারপরে প্রিপোজিশনের একটা বিশেষ জাত আছে যার নাম হচ্ছে টু। সেই জাত কি করে ভার্বের সাথে বেস ফর্ম নেয়। এই হচ্ছে মোটামুটি খেলা। ঠিক আছে, তাহলে এখন তুমি বলতে পারো ভাই এইসব মানে আজে বাজে কি বলতেছেন। এগুলা বলার কারণ হচ্ছে প্রিপোজিশনের পরে যেহেতু একটা ভার্বের স্পেশাল ফর্ম বসছে ভিআইএনজি, তাহলে প্রিপোজিশনাল ফ্রেজ কি বলেছি, প্রিপোজিশনাল ফ্রেজের পরেও কি বসতে পারে, ভিএনজি বসতে পারে। তবে এই ক্ষেত্রে ইন অর্ডার টুটা ব্যতিক্রম, এরপরে সবসময় ভার্বের বেস ফর্ম বসে, জাস্ট লাইক ইনফিনিটিভ। ইনফিনিটিভে যেমনি আমরা বসাই। বুঝতে পারছো? বুঝতে পারছো? তাহলে যদি এইটুক বুঝে থাকো তাহলে এইটাও তুমি নিশ্চয়ই বুঝবা ইনশাআল্লাহ। সেটা হচ্ছে কি, সেটা হচ্ছে এই উইথ এ ভিউ টু ছাড়াও আরো কয়েকটা জিনিস পরীক্ষায় আসে। ইন অ্যাডিশন টু প্রচুর পরীক্ষায় আসে। লুক ফরওয়ার্ড টু, এটা তো আরো বেশি আসে। লুক ফরওয়ার্ড টু, ঠিক আছে, পারবা না? আমাকে বলো, পারবা? পারবা? পারা উচিত, পারা উচিত। তাহলে যেগুলো পরীক্ষা সে ততটুকু বলতেছি, বেশি বলতে যাব না, ওটা প্রশ্নে পাইলে দেখাবো। তাহলে প্রশ্ন হচ্ছে এখন আমার অনেক ক্ষেত্রে একটা এক্সেপশন আসে। এক্সেপশনটা কি? এরকম থাকে, আই এম লুকিং ফরওয়ার্ড, আই এম লুকিং ফরওয়ার্ড টু। তখন অনেক স্টুডেন্ট কনফিউজ হয়ে যায়, কারণ আমরা মুখস্থ করাই দেই তোমাদেরকে, আমরা পরামর্শ দিই এগুলো মনে রাখবা, ঠিক আছে, না পারলে একদম মুখস্থ রাখবা, পরীক্ষায় ভালো করতে হবে। তাহলে সেই ক্ষেত্রে এই যে লুক ফরওয়ার্ড টু, এই স্টুডেন্টটা বেচারা, ওরা যদি আমি না বলে দিই অবশ্যই সে ফাঁসবে। দোষ আমার বা টিচারের আসলে এই ক্ষেত্রে অ্যাটলিস্ট, কারণ তোমাকে তো আমার ক্লিয়ার করতে হবে যে ভাই দেখো এটা আমার সাবজেক্ট, এই সাবজেক্টের সাথে এম বসছে এবং এইটা কন্টিনিউয়াস কিছুকে বোঝাচ্ছে, অর্থাৎ ঘটতেছে, এরকম ঘটতেছে। আই এম লুকিং ফরওয়ার্ড টু, তাহলে এম এর পরে এখানে লুকিংটা হয়েছে কেন? এইখানে মূলত বসছে এম এর পরে কন্টিনিউয়াস বা কন্টিনিউটিকে বোঝানোর জন্য। তাহলে এই ক্ষেত্রে কি লুক ফরওয়ার্ড টু নিয়ম ভুল হয়ে যাবে বা এটা কি আর কার্যকর হবে না? অবশ্যই হবে। এই ক্ষেত্রেও অ্যান্সার হবে কি, ভিআইএনজি, অর্থাৎ আই এম লুকিং ফরওয়ার্ড টু টকিং টু হিম বা মিটিং হিম। ঠিক আছে, আই এম লুকিং ফরওয়ার্ড টু মিটিং হিম। সো জিনিসগুলো খুব ইম্পর্টেন্ট, বোঝা, বুঝতে হবে, বুঝতে পারলে খুব ভালো। তো এই ক্ষেত্রে আমাকে অনেক স্টুডেন্ট বলে ভাইয়া আমরা এমন অনেক ভর্তি পরীক্ষায়, মানে ভর্তি পরীক্ষার যখন ব্যাচে পড়াই তখন বলে ভাইয়া আপনারাই বললেন যে সি ভার্বটার সাথে কন্টিনিউয়াস ফর্ম হয় না, কিন্তু বেশিরভাগ ভর্তি পরীক্ষায় দেখা যায় আই এম লুকিং ফরওয়ার্ড টু সিইং হিম। তাহলে আমি কিন্তু এটার ব্যাখ্যা তোমাদেরকে দিয়ে দিছি না, একটা অ্যান্সার দিয়ে দিছি না, সিইং ইজ বিলিভিং। কেমনে ব্যাখ্যাটা দিছি বলো তো? আমি বলছি যদি জেরান মুড হয়, যদি ভার্বের জেরান মুড হয় তাইলে সিইংটা বসানো যাবে। ঠিক আছে, আই এম লুকিং ফরওয়ার্ড টু ডুইং দ্য টাস্ক। হ্যাঁ, ফিনিশিং দ্য টাস্ক আরো সুন্দর হয়, মানে রাদার দেন গোয়িং ফর ডুইং দ্য টাস্ক, ফিনিশিং দ্য টাস্ক আরো সুন্দর হয়। ঠিক আছে, ওকে ভাই ব্রাদার্স সিস্টার্স, বুঝতে পারছো ছোট ভাই বোনেরা? তাহলে এখন নিশ্চিতভাবে প্রশ্নটা চলে আসে যে ভাই জেরান্ডের খেলাটা কি?
আর প্রেজেন্ট পার্টিসিপলের খেলাটা কি সেটা বোঝান। জেরান আর প্রেজেন্ট পার্টিসিপলের খেলাটা বোঝান। দেখো বোর্ড এক্সামের হলে বসে জেরান্ড আর প্রেজেন্ট পার্টিসিপল নিয়ে মারামারি করে কোনো লাভ নাই। আবারও বলতেছি, বোর্ড এক্সামের হলে বসে জেরান্ড আর পার্টিসিপল নিয়ে মারামারি করার কোনো কাজ নাই, কারণ এরা নাথিং। কেন? ধরো পরীক্ষায় প্রশ্ন আসলো এরকম, ড্যাশ ইজ এ গুড হ্যাবিট। যেই ছেলেটা রাইট ফর্মস অফ ভার্বস বুঝে না বা রাইট ফর্মস অফ ভার্বস কম পারে, সেও উত্তর করতে পারে যে এখানে 100% কি হবে? রিডিং। তার কারণ কি? আমরা বলেই দিছি যে বাক্যের শুরুতে যদি এরকম গ্যাপ থাকে, আর যেহেতু এইচএসসি এক্সামে ক্লু দেওয়া থাকে, বাবা তুই এদিক ওদিক তাকাবি না, তুই খালি এই ভার্বের সাথে আইএনজি যোগ করে দিবি। এটা বলি আমরা বলি, টিচাররাই বলি, কারণ মানে অনেক সময় শর্টকাটে স্টুডেন্টসরা যেন মনে রাখতে পারে বলে দিতে হয়, কিছু করার নাই, কারণ ওকে তো পাস করাতে হবে, ওকে তো A+ পাওয়াতে হবে, ভালো করাতে হবে। বাট ফিলোসফিটা কি? ঠান্ডা মাথায় চিন্তা করতে হবে। ফিলোসফিটা খুবই সিম্পল, যে এই রিডিংটা অবভিয়াসলি একটা জেরান্ড, কিন্তু জেরান্ডটা কার মতো কাজ করে? জেরান্ডটা কাজ করে হচ্ছে নাউনের মতো। জেরান্ডটা কাজ করে কার মতো? জেরান্ডটা কাজ করে হচ্ছে নাউনের মতো। ঠিক আছে, তাহলে জেরান্ড works like noun। তাহলে আমরা জানি যে বাক্যের শুরুতে নাউন, প্রোনাউন, নাউন ফ্রেজ বসতে পারে অথবা ইনফিনিটিভও বসতে পারে। ঠিক আছে, তাহলে রিডিং ইজ এ গুড হ্যাবিট। এখন পরের কোয়েশ্চেনটায়, পরের লাইনটাই যদি আমি লিখি, আই লাভ ড্যাশ বুকস, কি উত্তর দিবা আমাকে বলো? হোয়াট শুড বি দ্য কারেক্ট অ্যান্সার? হোয়াট শুড বি দ্য কারেক্ট অ্যান্সার? আই লাভ ড্যাশ বুক, সরি বুকস, কি হবে বলো? আচ্ছা আমি আরো সহজ করি। তোমাদের বোর্ড এক্সামে আসছিল একবার এরকম একটা সেন্টেন্স, টিচিং ইজ a noble profession। ঠিক আছে, তারপরে লাইনে কি ছিল? যে আই লাইক ড্যাশ। এখন এই টাইপের কোয়েশ্চেনে না, ইটস ভেরি ট্রিকি, ইটস ভেরি ডিফিকাল্ট। I saw a walking boy, এখানে ওয়াকিংটা কি? I saw a walking boy, এখানে ওয়াকিংটা হচ্ছে প্রেজেন্ট পার্টিসিপল। তোমার এটার ব্যাখ্যা দিয়ে দিচ্ছি, একটু ওয়েট করো। এখন এই টাইপের জায়গাগুলো না একটু ট্রিকি। এখানে আমাদের মনে হয় আই লাভ টু রিড বুকস, এটাও তো হয়, উদ্দেশ্য বোঝাচ্ছে আমি ভালোবাসি বই পড়তে। কি করতে? বই পড়তে। তাহলে ভাইয়া লাভ টু রিড বুকস হয়তো। টিচিং ইজ এ নোবেল প্রফেশন, আই লাইক ড্যাশ, আই লাইক টু টিচ, আই লাইক টিচিং, দুইটাই কিন্তু হয়। তাহলে মাথায় রাখতে হবে জেরান্ড নাউন হিসেবে বসে, এন্ড অফ কোর্স সেটা সাবজেক্ট হিসেবেও বসতে পারে, অবজেক্ট হিসেবেও বসতে পারে, এবং জেরান্ডের আরেকটা জায়গা হচ্ছে প্রিপোজিশন প্লাস ভিআইএনজি। তাহলে এই টাইপের ট্রিকি জায়গায় সাধারণত বোর্ডেও উত্তর দুই ভাবেই থাকে, ইনফিনিটিভও থাকে, আবার কি থাকে? আবার হচ্ছে ভিআইএনজিও থাকে। তবে তোমরা যখন ভর্তি পরীক্ষায় যাবা, ভর্তি পরীক্ষায় এই সুযোগটা তোমরা পাবা না, এক্সট্রিমলি সরি। কেন পাবা না? কারণ সেখানে নির্দিষ্টভাবে তোমাকে উত্তর করতে হবে যে কোনটার সাথে কি বসে। ফর এক্সাম্পল, আমি সহজ একটা উদাহরণ তোমাদেরকে দেই, তাহলেই তোমরা বুঝতে পারবা। তোমরা দেখো, উড ইউ মাইন্ড, এইটার সাথে আমরা কি বসাচ্ছি? আর উড লাইক টু, বা উড লাইক টু বাদ দাও, টু বলে দিলে তো রিভিল হয়ে গেল। কি বসাচ্ছি? তাহলে খুব সিম্পলি আমরা চিন্তা করলে উড ইউ মাইন্ডের পরে আমরা ভিআইএনজি বসাচ্ছি।
উড লাইক এর পরে আমরা টু প্লাস ভার্বের বেস ফর্ম বসাচ্ছি। Am I right? Am I right, my dear students? Am I right? তাহলে would you mind going there? Would you mind having a cup of tea? Would you mind closing the door? I would like to go there. I would like to close the door. I would like to help you. I would like to, participate in this class. যাই বলি না কেন, কিন্তু কিছু কিছু জায়গা আছে স্টার্ট, স্টপ, লাভ, এই টাইপের ক্ষেত্রে জেরানটা অগ্রাধিকার পায়। তার মানে টিচিং ইজ এ নোবেল প্রফেশন, আই লাইক টিচিং। রিডিং ইজ এ গুড হ্যাবিট, আই লাভ রিডিং বুকস। কথাটা বুঝতে পারছি? তাহলে অগ্রাধিকার জেরান আগে পায়। তবে তুমি যদি ভুলে আবার টু রিড লেখো, সম্ভাবনা থেকে যায়, টিচার মার্কস দিয়ে দেয় সাধারণত, না করে না, এরকম ফিক্স না এগুলা। তবে ভর্তি পরীক্ষায় গেলে কিন্তু এই লায়াবিলিটি পাবা না, এই সুযোগ পাবা না, তখন ফিক্সড পড়তে হবে। এখন তুমি যদি বলো ভাইয়া আপনি বলে দেন যে কোন ভার্বের সাথে আমাদের ইনফিনিটিভ হয়, কোন ভার্বের সাথে জেরান্ড হয়, অবশ্যই বলে দিব। প্রয়োজন আমি একটা ছোট পোস্ট করে দিব তোমাদেরকে গ্রুপের ভিতরে বা হোয়াটসঅ্যাপ গ্রুপে, যাতে করে তুমি একবার দেখে রাখতে পারো। দ্যাটস ইট। তবে আমাদের বোর্ড এক্সামে এটা খুব বেশি একটা ট্রাভেল মেক করে না, ট্রাভেল আমাদেরকে দেয় না। এখন প্রশ্ন হচ্ছে, জেরান তো বুঝলাম, আরো সহজ করে জেরানের আরেকটা উদাহরণ দেই। ধরো আমি বললাম উইদাউট ড্যাশ ইংলিশ, অলরেডি সবাই উত্তর বের করে ফেলছে, আই নো দ্যাট, তারপরও পরীক্ষায় তো আসে। উইদাউট ড্যাশ ইংলিশ ইউ cannot get a good job. আবার ধরো আফটার উল্টা করে দেই, I left the place yesterday after dash my task. পারবা? অ্যান্সার কি আসতেছে? তার মানে উইদাউট প্রিপোজিশন, প্রিপোজিশনের পরে ভার্বের ভিআইএনজি, উইদাউট লার্নিং। আই লেফট, লেফট কেন হয়েছে? ইয়েস্টারডে ছিল, আমরা আগেই বলেছি, কারণ আমরা জানি এই ভার্বের এই যে লিভ, লেফট, লেফট, তাহলে অবভিয়াসলি আই লেফট দ্য প্লেস ইয়েস্টারডে আফটার কমপ্লিটিং। আফটার কি হবে? কমপ্লিটিং। বলো, বুঝতে পারছো? মনে থাকবে? ওকে, মনে থাকবে সবার? তাহলে এই ব্যাপারগুলোকে আমি বারবার বলতেছি যে জাস্ট একটু মনে রাখতে হয়। তাহলে এখন প্রেজেন্ট পার্টিসিপলের ক্ষেত্রে চলে আসি। প্রেজেন্ট পার্টিসিপলে ভাইয়া কি বলছি? খুব সিম্পল। প্রেজেন্ট পার্টিসিপল একটা হচ্ছে অ্যাডজেক্টিভ মুড আর একটা হচ্ছে ভার্ব মুড। মনে রাখতে হবে ভার্ব মুড গুলো কারা? সকল কন্টিনিউয়াস টেন্স হচ্ছে ভার্ব মুড, সকল কন্টিনিউয়াস টেন্স। অ্যাডজেক্টিভ মুড কারা? আমরা সবাই জানি অ্যাডজেক্টিভ গুলোর পজিশন হচ্ছে নাউনের আগে। আমরা মডিফায়ারে বারবার পড়েছি যে নাউনকে প্রি মডিফাই করতে পারে অ্যাডজেক্টিভ। তাহলে এখানে একজন আমাদেরকে কি জিজ্ঞাসা করেছে? আই স, কি ছিল কোয়েশ্চেনটা? আমি তো হারিয়ে ফেললাম কোয়েশ্চেনটা, আরেকবার দেখি। হ্যাঁ, একটা পাইছি এখন, আই স আ উইমেন কুকিং ফুড, আই আন্ডারস্ট্যান্ড। আর একটা কি পাইলাম আমরা? আই স আ ওয়াকিং বয়। ওকে, লেটস সি, আমরা একটু চিন্তা করি, বোঝার চেষ্টা করি। I saw a walking boy. I saw a walking boy. I saw a boy walking. ঠিক আছে, ড্যান্সিং গার্ল, ওয়াকিং বয়। তাহলে ভাই বয়টা হচ্ছে কি আমার নাউন, প্রিসাইসলি বললে কমন নাউন। তাহলে অবভিয়াসলি এইটা কি? এই ক্রাইটেরিয়ায় পড়ে যাবে, রাইট? আবার যদি আমি বলি
I was walking through the jungle বা স্ট্রিট, যেখান দিয়েই হাঁটো না কেন। তাহলে সেই ক্ষেত্রে আমি দেখতেই পাচ্ছি বি ভার্ব, অক্সিলারি ভার্ব, তারপরে ওয়াকিং আছে। তাহলে এইটা অবশ্যই এই ক্রাইটেরিয়ায় পড়ে যাবে। কোন ক্রাইটেরিয়ায় পড়বে? এই ক্রাইটেরিয়ায় পড়ে যাবে। ঠিক আছে, তার মানে সহজ কথা হচ্ছে কি, হ্যাঁ সহজ কথা হচ্ছে কি, সহজ কথা হচ্ছে যে আমাদের দুইটা কি আছে, মুড আছে। এখন আমাদেরকে একটু বুঝতে হবে যে মুডগুলা কি, খেয়াল করতে হবে সেটা কি। আমি একটু একটা জিনিস তোমাদেরকে আগে মনে করাই দিই আবারও, সেটা হচ্ছে যে জেরান্ডের পর সবসময় সিঙ্গুলার ভার্ব বসে। কি বসে? লিখে রাখো, জেরান্ড প্লাস সিঙ্গুলার ভার্ব, জেরান্ড প্লাস সিঙ্গুলার ভার্ব। কারণ সবসময় কিন্তু ইজ ওয়াজ দিয়ে পরীক্ষায় আসবে না। সো এইটা মাথায় রাখতে হবে, কারণ একটা ট্রিকি কোয়েশ্চেন হতে পারে। যেমন আমি যেই কোয়েশ্চেনটা একটু আগে করছি, এই কোয়েশ্চেনটার প্যাটার্নই এরকম হয়ে যেতে পারে যে রিডিং বুকস ড্যাশ মি হ্যাপি। দেখো এই কোয়েশ্চেনটাই কিন্তু এখন একটু চেঞ্জ হয়ে গেল, ব্র্যাকেটে আছে মেক। এখন তুমি যদি এই অবস্থানটা না জানো, এই সিনারিওটা না জানো যে জেরান্ডের পরে সিঙ্গুলার ভার্ব বসে এবং এরপরে এই নাউনের কোনো ভ্যালিউ নাই সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্টে, সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্টে এই নাউনের কোনো ভ্যালিউ নাই, তাহলে আলটিমেটলি রিডিং এর পরে যে কোনো কিছু বলতে পারতাম, রিডিং নোভেলস বলতে পারতাম, হোয়াট এভার নাউন আমরা ইউজ করতে পারতাম। তাহলে রিডিংটা হচ্ছে মেইন জিনিস, তাহলে রিডিং হচ্ছে জেরান্ড, জেরান্ডের পরে সিঙ্গুলার ভার্ব, তাহলে মেইকের সাথে সিঙ্গুলার ভার্ব হইতে হলে অবশ্যই কি হবে? এস বা ইএস হবে। মনে রাখতে হবে সিঙ্গুলার ভার্বের কাহিনীটা শুধুমাত্র প্রেজেন্ট ইনডিফিনিট ফর্মে বা প্রেজেন্ট ফর্মে বা প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সে। কি বলছি বলো তো? সিঙ্গুলার ভার্বের কাহিনীটা শুধুমাত্র প্রেজেন্ট ফর্মে, প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সে। এটুক বুঝছো কিনা আগে বলো, তারপর অন্য হিসাব। আগে বলো এটুক বুঝতে পারছো কি বলছি? ঠিক আছে, ওকে, ঠিক আছে। তাহলে এখন আমরা, আমাদের তো পরীক্ষা এটা নির্ণয় করার দরকার নাই। কি নির্ণয় করার দরকার নাই? যে কোনটা জেরান্ড আর কোনটা প্রেজেন্ট পার্টিসিপল। আমাদেরকে জাস্ট বুঝতে হবে যে আমরা কিভাবে সেন্টেন্সটা লিখবো। ফর এক্সাম্পল আমি বললাম এরকম একটা, ধরো খুব ইম্পর্টেন্ট, বোঝার চেষ্টা করো। ওকে, আ ড্যাশ হার্ট, a dash heart can make anyone unstable। বোঝার চেষ্টা করো। আমাদের অনেকেরই একটা কি ধারণা রইল, একটু আগে ভাইয়া পড়াইছেন যে ভিআইএনজি তারপরে নাউন বসে। তো দেখেন ভাই, এখানে হার্ট আছে নাউন, এখানে আছে আর্টিকেল, আর আমরা এটা তো বারবার চিল্লায় চিল্লায় পড়ছি, গ্যাপ ফিলিং উইথ ক্লুজ উইদাউট ক্লুজে আবার পড়বো, আর্টিকেল প্লাস অ্যাডজেক্টিভ প্লাস নাউন, চিল্লায় চিল্লায় পড়বো এগুলো আমরা, ঠিক না? তো এখন তারা প্রশ্ন আসতেছে, আমাদের প্রশ্ন আসতেছে যে ভাইয়া তাইলে তো এই নিয়ম অনুসারে আমাদের উত্তরটা হওয়া উচিত কি? ব্রেকিং হার্ট, ঠিক না? কিন্তু উত্তরটা কি? ভুল। সঠিক উত্তর কি? সঠিক উত্তর হচ্ছে ব্রোকেন হার্ট। এটা বলার কারণ হচ্ছে সবসময় যে প্রেজেন্ট পার্টিসিপলই তুমি ব্যবহার করবা তা কিন্তু না। কথাটা বুঝতে হয়েছে? ঠিক আছে, অ্যাডজেক্টিভ ইন পার্টিসিপল ফর্ম, ভেরি গুড। তাহলে আমরা জানি যে ব্রেক শব্দটার তিনটা ফর্ম আছে, ব্রেক, ব্রোক, ব্রোকেন। তাহলে ওই সেন্সে গিয়ে আমরা কিন্তু এখানে ব্রোকেন হার্ট অ্যান্সার করব। খুবই গুরুত্বপূর্ণ। তার মানে আমি এটা বুঝাচ্ছি, আমি আবারও বলতেছি, তোমার এই পরীক্ষায় কোনটা প্রেজেন্ট পার্টিসিপল, কোনটা পাস্ট পার্টিসিপল, কোনটা জেরান্ড,
কোনটা অ্যাডজেক্টিভে আছে বা কোনটা নাউনে আছে কেউ জিজ্ঞাসা করবে না, তুমি ইজিলি পার পায়ে যাবা। এবং এতে আমি কোনো প্রকার খারাপ কিছু দেখতেছি না, কারণ আমি যদি এখন জেরান বা পার্টিসিপল নিয়ে আলোচনা করতে যাই, আমরা অনেক আলোচনা করতে পারবো, আলোচনা করার অনেক জিনিস আছে, অনেক ধরনের উদাহরণ আমরা আলোচনা করতে পারবো, অনেক টাইপের আলোচনা করতে পারবো। বাট আমাদের মূল উদ্দেশ্য কিন্তু সেটা না। আমাদের মূল উদ্দেশ্য হচ্ছে ভার্বের সঠিক ফর্মটা জায়গা মতো বসানো, যাতে করে পরীক্ষায় সঠিকভাবে উত্তর করে মার্কসটা নিয়ে আনা যায়। তাহলে সেই ক্ষেত্রে এই প্যাটার্নগুলো একটু মাথায় রাখতে হবে। কথা বুঝতে পারছো? তাহলে ধরো পরীক্ষায় এই টাইপের একটা সেন্টেন্স আসতে পারে। কি আসতে পারে? ইট ইজ আ ড্যাশ নিউজ। কি উত্তর দিবা বলো? কি উত্তর দিবা বলো? ইট ইজ আ ড্যাশ নিউজ। ইট ইজ আ ড্যাশ নিউজ। আমরা জানি অনেক ক্ষেত্রে কিছু নিউজ হচ্ছে আনকাউন্টেবল নাউন, সংবাদ যেটা আমাদের কাছে হঠাৎ করে আসে, ঠাস করে চলে আসে, এবং আমাদের কাছে মনে হয় যে আমাদেরকে সকাল সকাল একটা তথ্য কেউ দিল, ঘুমের থেকে উঠে আমি দেখলাম, বা আমার বন্ধু আমার ফোন দিল, দোস্ত তুই কি জানোস ব্রেকিং নিউজ। মানে ব্যাপারটা হচ্ছে কি কোনো কিছু ব্রেক করছে, ভাঙিয়া দিছে না, এরকম না। না, ব্যাপারটা হচ্ছে তোমার কনসেন্ট্রেশনকে ব্রেক করছে, বা তোমার আলটিমেটলি চিন্তা চেতনাকে জাগায় তুলছে। এই জন্য এটার নাম হচ্ছে ব্রেকিং নিউজ। ঠিক আছে, যে নিউজটা সবাইকে একটু জাগ্রত করে তোলে, বা সবাইকে একটু কোন একটা জিনিসের প্রতি ফোকাসড করে তোলে। তাহলে ইট ইজ এ ব্রোকেন নিউজ আমি কি বলবো? বা ইট ইজ এ ব্রেকস নিউজ, ব্রেক নিউজ। অনেকে বলে ভাই ইট আছে, ইটের পরে তো ভার্বের প্রেজেন্ট ফর্মের সাথে এস বাই এস হয়, এগুলো বসায় না। ইট ইজ এ ব্রেকিং নিউজ। এখন দেখো এখানে যদি ব্রেক না থেকে এন থাকতো, এন ড্যাশ নিউজ, তাহলে আমার উত্তরটা কি হতে পারতো? ইট ইজ অ্যান ইন্টারেস্টিং নিউজ। মনে থাকবে এই কথাগুলো? পারবা? হ্যাঁ হ্যাঁ, পারবা? উত্তরগুলো পারবা দিতে? কঠিন কিছু না, পিস অফ কেক মনে করো। টু বি অনেস্ট, উইথ ডিউ রেসপেক্ট, এগুলো হামরি কিছু না, পিস অফ কেক। যদি তুমি এনাফ প্র্যাকটিস করো, অবশ্যই পিস অফ কেক। ইজি ইজি, ঠিক আছে, ওকে। তাহলে দেখো যেই জিনিসটা আসলে তোমরা একটু কনফিউজ থাকো বা জানতে চাও, সেটাই আমি আবার একটু বলি। ধরো একটা সিচুয়েশন আসলো, বললো ফ্লাইং বার্ড। ফ্লাইং বার্ড, তো এইটাকে তুমি কিভাবে বুঝবা যে এটা জেরান নাকি পার্টিসিপল, প্রেজেন্ট পার্টিসিপল? নর্মালি তো আমি বুঝি নাউনের আগে আছে, খুব ভালো কথা। বাট আমি দেখব যে আমার অবজেক্টটাকে আমরা এই টাইপের সিচুয়েশন বসাতে পারি কিনা। অর্থাৎ অবজেক্ট প্লাস ইজ প্লাস হচ্ছে ভিআইএনজি যদি বসাতে পারি এই স্ট্রাকচারে, তাহলে অবভিয়াসলি এটা একটা কি? এটা একটা প্রেজেন্ট পার্টিসিপল। এটা একটা কি? প্রেজেন্ট পার্টিসিপল। তাহলে ফ্লাইং বার্ড মানে হচ্ছে কি? আ বার্ড ইজ ফ্লাইং, আ বার্ড ইজ ফ্লাইং। বুঝতে পারছো না? বোঝা নাই? বলো, বোঝা গেছে? বুঝতে পারছো? তাহলে এইটাকে আমরা অবভিয়াসলি কি বলবো? প্রেজেন্ট পার্টিসিপল বলবো। তাহলে যদি আমি বলি এরকম, I saw him carrying a bag বা হেভি ব্যাগ। বলো, কে উত্তর দিতে পারবা? এইখানে ক্যারিংটা কি জেরান নাকি প্রেজেন্ট পার্টিসিপল? কে উত্তর দিতে পারবা? দেখি কার মাথায় এইটুক বুদ্ধি হয়েছে এখন পর্যন্ত, বা এই ক্লাসটা করার পর মোটামুটি বুঝতে পারছো। দেখি, বলো, আই স হিম ক্যারিং আ ব্যাগ। এটা কি হবে উত্তর? 7 জন আছো, 7 জন উত্তর করো, উত্তর করো। দেখো এইখানে উত্তর করো, তাহলে পরীক্ষার হলে ইজি লাগবে। আই স হিম ক্যারিং আ ব্যাগ, এই ক্যারিংটা কি জেরান নাকি প্রেজেন্ট পার্টিসিপল? তাহলে সিম্পলি একটা জিনিস বুঝতে হবে। হ্যাঁ, আমরা বলছি যে নাউন থাকলে কি হয়, তার আগে কি হয়? তার আগে
প্রেজেন্ট পার্টিসিপল হয়। কিন্তু সব কিন্তু ফ্লাইং বার্ডের মতো না যে বার্ড ইজ ফ্লাইং। তাহলে এখানে দেখো ক্যারিং আ হেভি ব্যাগ, তাহলে আমি কি এটা বলতে পারবো আ হেভি ব্যাগ ইজ ক্যারিং, আমরা কিরকম বলতে পারবো? নেভার, বলতে পারবো না। তাহলে যেহেতু বলতে পারবো না, এটা অবভিয়াসলি একটা জেরান্ড হয়ে যাবে। কি হবে? জেরান্ড। তার মানে এইটা দিয়ে একটা সেন্টেন্স হইতে পারে। কি হইতে পারে? দেখো, ক্যারিং হেভি, হেভি কিন্তু একটা অ্যাডজেক্টিভ, হেভি ব্যাগ ড্যাশ নট অ্যান ইজি টাস্ক। পারবা উত্তর করতে সবাই? বলো, পারবা? তাহলে তুমি বুঝতে পারতেছো যে কোনো কিছু ক্যারি করাকে বোঝাচ্ছে। এখানে এ হ্যাভি ব্যাগ হচ্ছে কি একটা নাউন ফ্রেজ, এটা একটা নাউন ফ্রেজ। তাহলে ক্যারিং আ হেভি ব্যাগ, একটা ভারী ব্যাগ ক্যারি করা সহজ জিনিস না, কিন্তু ব্যাগের জায়গায় ট্রলি থাকতে পারতো, যে কোনো কিছু থাকতে পারতো। তাহলে অ্যান্সারটা কি হবে? ইজ। পারবা? বেসিক কি বুঝতে পারতেছো? ধরতে পারতেছো? সবার ইন্টারেস্টিং লাগতেছে? তানভীর, তালহা, ধ্রুব, অনিক, ফারজানা এবং যারা আছো, বোঝা যাচ্ছে কঠিন কিছু? ইন্টারেস্টিং না? মোর দেন ইন্টারেস্টিং। বুঝতে পারলে মোর দেন ইন্টারেস্টিং। ঠিক আছে, মোর দেন ইন্টারেস্টিং যদি তুমি বুঝতে পারো। আর বুঝতে না পারলে আনফর্চুনেটলি ইট বিকামস টাফ, ইট বিকামস ভেরি টাফ। ঠিক আছে, আমরা এখন এই মুহূর্তে একটু বিরতি নিব। আমরা বিরতি নিয়ে বাকি অংশটা শুরু করব। সো বিরতির পরে আমরা ক্লাসটা আবার ওপেন করব। ক্লাসটা আমি এখানেই বন্ধ করে দিচ্ছি যাতে করে ক্লাসগুলো লম্বা লম্বা না লাগে। অ্যান্ড আমরা চলে আসবো। আমরা 10 to 15 মিনিটসে একটা বিরতি নিব। 10-15 মিনিট পরে আমরা ক্লাসটা আবার শুরু করে দেব। সবাই চলে আসবা, যতটুকু আমরা পারবো শেষ করব। অবশ্যই আজকে প্র্যাকটিস করাবো 100%।